সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 813তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নারায়ণগঞ্জের ছেলে মোহাম্মদ হানিফের জীবনের হৃদয়ে কাঁপানো চরম শিক্ষণীয় এক পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল দুই বোন বউ সাজে এক স্বামীর জন্য। গল্পটা যদি আপনি শোনেন আপনি তাজ্জব হয়ে যাবেন। এই গল্পটার মাঝে এমন একটা জিনিস আজ আপনি শিখতে পারবেন। আমাদের এই পৃথিবীতে আমরা সবাই পরিশ্রম করি, কিন্তু সময় মতো করি না। যদি সময় মতো পরিশ্রম করি তো এই পরিশ্রম কাজে লাগে, দেন আমরা বলছি যে পরিশ্রম সৌভাগ্যের বশতী। যদি সেটা সঠিক সময় করা হয় এবং বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে করা হয়, সব পরিশ্রম কিন্তু সৌভাগ্যের বশতী হয় না। আমি গতকালকে রাতে আমাদের কুমিল্লাতে মোবাইল ঠিক করার জন্য গিয়েছিলাম একটা মোবাইলের দোকানে। তো ভীষণ শিক্ষণীয় একটা কথা বন্ধু, অনেক শিক্ষণীয়, আপনার খুব কাছে আসবে শোনেন। তো মোবাইল ঠিক করার জন্য যখন গেলাম, ওইখানে মোবাইল ঠিক করে আমার মোবাইল ফোনটা একটু ডিস্টার্ব দিচ্ছিলো। ওটা ঠিক করে আমি নেমে আসছিলাম। তো আমি বরাবর মতো বাইরে গেলে মুখে মাস্ক পরে থাকি। তো মাস্ক পরা অবস্থায় বেরোচ্ছিলাম, তখন আবার আমার ঝালমুড়িটা খুব পছন্দের। মাঝে মাঝে ঝালমুড়িটা খাই, যদিও গ্যাস্ট্রিকের খুব সমস্যা করে এটা, তারপরেও খাই। তো ঝালমুড়ি বানাচ্ছে কোনো এক ভাই, ওনারা মুখে মাস্ক পরা। তো আমি বললাম যে ভাই আমাকে ঝালমুড়ি দেন। তো বানাই দিল, আমি হাতে নিয়ে খাচ্ছিলাম। তো খাওয়ার সময় তো অবশ্যই মাস্ক খুলতে হবে, খুলে আমি ঝালমুড়িটা খেলাম। দেন আমি খাওয়ার পর ওনাকে বিল দিব। তো বিলটা দিচ্ছি, উনি বিলটা নিচ্ছে না। তো আমি বললাম ভাই বিল নিয়ে যান। বলে না ভাই আপনাকে এমনিই খাওয়াইলাম। তো আমি চিন্তা করলাম যে হয়তো মাঝে মাঝে অনেক ফ্রেন্ড ফলোয়াররা রাস্তার মধ্যে চিনে যায়, পরিচিত হয়, তো তারা হয়তো মাঝে মাঝে ফ্রিতে ওইটা গিফট করে বা খাওয়ায়। তো আমি সেই জায়গা থেকে ভাবলাম যে ইনি হয়তো আমার কোনো ফ্রেন্ড ফলোয়ার হবে, আমার ভিডিও দেখে এই টাইপের কোনো লোক। তো আমি বললাম ভাই মানে আপনি টাকাটা নিয়ে গেলে আমি খুব খুশি হব, আপনি আমাকে ফলো করেন, আপনি আমার ফ্রেন্ড, এটা ঠিক আছে, কিন্তু এইভাবে আপনি আমার কাছ থেকে টাকা নেবেন না, বিষয়টা কিন্তু ঠিক না। আপনি আমাকে ঝালমুড়ি খেয়েছে, আপনি টাকা নিয়ে যান। উনি তখন আমাকে বলতেছে যে না ভাই আমি আপনার কোনো ফ্রেন্ড ফলোয়ার না। তো আপনি আমার কোনো ফ্রেন্ড ফলোয়ারও না, আপনি আমাকে ঝালমুড়ি খাওয়াইলেন, আমার কাছ থেকে টাকা নেবেন না, আপনি কি আমাকে চিনেন? বলেন আমি আপনাকে চিনি না। দেন আমি তো খুব অবাক হয়ে গেলাম যে কিরে ভাই টাকা কেন নেবে না? যখন জোরাজুরি করতেছে একটা পর্যায়ে বলতেছে ভাই টাকা লাগবেই না। তো আমি বললাম যে আপনার মুখের মাস্কটা খোলেন। যখন একটু সিনক্রেট শুরু করলাম তখন মুখের মাস্কটা খুললো। খোলার পর আমার কাছে এই ফেসটা কেমন যেন একটা পরিচিত মনে হলো। অনেকক্ষণ ধরে চিন্তা করার পর আমার হঠাৎ মনে হলো যে এটা তো আমার এক স্কুল জীবনের বন্ধু। আমরা স্কুলে একসাথে পড়াশোনা করেছি ক্লাস 7 পর্যন্ত, মানে 2 বছর, ক্লাস 6 থেকে 7 2 বছরের সাথে পড়াশোনা করেছি এবং মোটামুটি সে আমার খুব ভালো একজন বন্ধু ছিল। তারপরে ওইখানে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করতেছে, দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করে মার্কেটের সামনে। দেন আমি তখন বললাম, ওর নামটা নাই বলি, আমি বললাম যে বন্ধু তুই এখানে? মানে খুব কষ্ট করে কিন্তু আমি তাকে চিনছি এবং ওর চেহারাটা কিন্তু পরিবর্তন হয় নাই, সেই ছোটোবেলায় যেমন ছিল তেমনই আছে। মনে হয় যেন মানে চেহারার মধ্যে খুব বেশি একটা পরিবর্তন হয় না, যে মানুষ বড় হলে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, আর ওর চেহারাটা ঠিক এরকম না। দেন আমি পরে বললাম যে তুই মানে কি? পরে বললো বন্ধু বিদেশে গিয়েছিলাম, ওখান থেকে মাইর খেয়ে আসছে অনেক টাকা, তো এখন ঝালমুড়ি বিক্রি করছি। তো আমার আসলে আমি সব কাজকেই সম্মান করি, ওর এই কাজটাকে আমি সম্মান করলাম যে ঠিক আছে ভালো কথা, ঝালমুড়ি বিক্রি করতেছে। দেন এই পর্যায়ে ও তখন আমি বললাম যে তুই আমাকে চিনলি কীভাবে? আমাকে তো চিনার কথা না, ছোটোবেলা থেকে আমার চেহারা পুরো পরিবর্তন, আমি কিন্তু ছোটোবেলার মতো না, তোর সাথে আমার আর কখনো দেখাই হয়নি। ও আমাকে বললাম মাঝে মাঝে টুকিটাকি তোর 2-1টা ভিডিও দেখি। তো সে জায়গা থেকেই আমি তখন বললাম যে তুই ঝালমুড়ি বিক্রি করতেছিস, মানে অন্য কিছু তো করতে পারতি। আমাকে বললেন আসলে আমি অনেক টাকা বিদেশে মাইর খেয়ে আসছি, তো আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। যাই হোক, ওর সাথে কোলাকুলি করলাম এবং যতটুকু বন্ধুর সাথে যা যেরকম সুলভ আচরণ করা যায় তা করে আমি ওখান থেকে বিদায় নিয়ে আসলাম। তো আয়শা মানে জাস্ট বিষয়টা চিন্তা করতেছে, আমার এই বন্ধুরা কিন্তু যথেষ্ট পরিমাণে মেধাবী একজন ছাত্র ছিল, খুবই মেধাবী। ও পড়াশোনার প্রতি এত মেধাবী ছিল যেটা বলার মতো না। তো ক্লাস 7 পর অবস্থা পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে ওই স্কুলের মধ্যে দুষ্টমি করে, মানে ক্লাসে দুষ্টমি করে না বাচ্চারা, মানে এরকম দুষ্টমি করতে করতে আমাদেরই এক ক্লাসমেটের মাথায় ও সুইংগামের যে লাচাটা হয় না, ওই সময় প্রচুর সুইংগাম পছন্দ করতাম, ওই লাচা লাগাই দেয়। তো দুষ্ট থাকার কারণে শিক্ষক তাকে কী করে পাক্কা 1 ঘন্টা, মানে পাক্কা 1 ঘন্টা ওকে দাঁড়ায় রাখে স্কুলের বারান্দায়। ও এতটাই রাগে ছিল যে 1 ঘন্টা স্কুলের বারান্দায় কেন ওকে দাঁড়ো করে রাখলো, এই রাগে ও আর স্কুলেই যায় নাই, ও আর পড়াশোনাই করে না। কিন্তু যখন ওই স্কুল ছেড়ে দেয় তখনও কিন্তু তার রোল নাম্বার 1 ছিল। ক্লাস 6 থেকে যখন সে 7-এ উঠে দেন তার রোল নাম্বার কিন্তু 1। তার মানে বুঝেন যে কতটাই মেধাবী ছিল। তো সে জায়গা থেকে ও ওই রাগের বশবর্তী হয়েও পড়াশোনাটাই ছেড়ে দিল, আর করলোই না। অথচ প্রিয় বন্ধুরা, আমার এই বন্ধু আজকে ঘন্টার পর ঘন্টা মার্কেটের সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করছে। আজকে তার কষ্ট হচ্ছে না, আজকে তার নিজের উপর রাগ লাগতেছে না, আজকে মনে হচ্ছে না যে আমি আর এই ঝালমুড়ি বিক্রি করবো না, আমি কেন এতক্ষণ দাঁড়িয়ে থাকবো।
আমার বন্ধু যদি সেদিন ওই টিচারের পানিশমেন্টটা সহ্য করে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ক্লাসে এসে ক্লাস করতো, তবে আজকে সে কোনো এসি চেয়ারে বসে সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করত। যাই হোক, আমি ওই দিকে না যাই, আমি আজকের গল্পে যাই। আমি আশা করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার নারায়ণগঞ্জের ভাই মোহাম্মদ হানিফের জীবনের বাস্তবিক গল্পটা শুনবেন এবং গল্প শেষে হানিফ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হানিফ, আমার বাড়ি নারায়ণগঞ্জ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন ছোট কাকা। আমার কোনো ভাই বোন নেই। নারায়ণগঞ্জ শহরের কাছাকাছি কোনো এক গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কাপড়ের ব্যবসায়িক। আমাদের এলাকাতেই কাপড়ের অনেক বড় একটা আড়ত আছে এবং ওই আড়তেই আমার বাবার নিজের একটা ব্র্যান্ড আছে, নিজের অনেক বড় একটা হোলসেলের দোকান আছে। আমার বাবার ওই হোলসেলের দোকান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাপড় ছড়াতো। আমাদের এখান থেকে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কাপড় ব্যবসায়িকরা এসে আমার বাবার কাছ থেকে, আমাদের কারখানা থেকে কাপড় কিনে নিয়ে যেত। আমার বাবা ভীষণ রকমের সুনামধন্য একজন মানুষ ছিল আমাদের নারায়ণগঞ্জ এলাকার ওই আড়ত ব্যবসায়িকদের মাঝে। যাই হোক, আমার শৈশবের দিনগুলো অনেক ভালোই কাটে। শৈশবে বাবা মা, দাদা দাদি এবং কাকা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। যেহেতু আমার ভাই বোন ছিল না, সেক্ষেত্রে আমি প্রত্যেকেরই আদরের মণিকোঠায় ছিলাম। প্রত্যেকে আমাকে অনেক বেশি আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো। রাত 3টা বাজেও যদি একবার চিৎকার দিতাম, কান্না করতাম, তাহলে কাকা, দাদা দাদি, বাবা মা সবাই ঘুম থেকে উঠে যেত। প্রত্যেকে আমাকে অনেক আদর এবং ভালোবাসা দিয়েই আমার শৈশবটাকে পার করায়। আমি শৈশব পেরিয়ে তখন কৈশোরে। আমি যখন কৈশোরে, তখনও কিন্তু আমার কাকা আমার আব্বার সাথে ব্যবসা করতেছে এবং আমার আব্বার সাথে ব্যবসা বাণিজ্য করতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে মোটামুটি একটা পর্যায়ে আমি প্রায় অনেক অংশে বড় হয়ে যাই। আমি তখন আমাদের এলাকারই একটা স্কুলে ক্লাস 9-এ পড়ি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার কাকা মোটামুটি অনেকটাই বড় এবং ওই সময় কাকা বিয়েও করে ফেলে। ক্লাস 9-এ পড়া অবস্থায় কাকা বিয়ে করলে কাকা তখন কাকিমণিকে আমাদের বাসায় নিয়ে আসে এবং বিয়ে কিছুদিন পরেই আমার কাকি আসলে খুব বেশি ভালো মানুষ ছিল না। তিনি আমার মায়ের সাথে খুব ভালোভাবে মিশতে পারতো না। শুধু আমার মা না, তিনি আমার দাদা দাদি কাউকে খুব বেশি একটা সহ্য করতে পারতো না। শুধুমাত্র পৃথক হওয়ার জন্য, আলাদা হওয়ার জন্য তিনি অলওয়েজে কাকার সাথে ঝগড়াঝাটি করতো এবং কাকাকে সবসময় বলতো যে আমি এইভাবে একান্নবর্তী পরিবারে থাকবো না, সবার সাথে খাওয়া দাওয়া করা, সবার সাথে মিশা এটা আমার পছন্দই নয় না, আমি একা থাকতে চাই এবং তুমি আমাকে একটা শহরে বাসা ভাড়া করে দাও এবং আমি শহরের বাসা আমি একা থাকবো, আমি সবার সাথে এইভাবে মিলেমিশে আমি থাকতে পারবো না। এরকম করে তিনি অলওয়েজ আমার কাকার সাথে ঝগড়াঝাটি করতো। কাকা খুব নরম মনের মানুষ ছিল। আমার আব্বার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল আমার কাকার। আমার আব্বাকে কাকা অনেক ভক্তি করতো, সম্মান করতো, শ্রদ্ধা করতো, ইভেন ভালোবাসতো। কিন্তু দেখা যায় যখন কাকি চলে আসে, তখনই আমার বাবার সাথে আমার কাকার সম্পর্কটা আর ভালো যাচ্ছিল না। কাকা কারণে অকারণে আমার আব্বার সাথে ঝগড়া করতে শুরু করে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে আমার দাদা তখন বিষয়টা বুঝতে পারে। দাদা বুঝতে পারে যে 2 ভাইয়ের মাঝে অনেক ফেরাক সৃষ্টি হয়ে গেছে। এক ভাই আরেক ভাইয়ের ছায়াও দেখতে পারে না। যখন 2 ভাইয়ের মাঝে এরকম ঝামেলা দেখা দিয়েছে, আমার দাদা তখন একদিন আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করে যে আমাকে বলা, হানিফ কী করা যায়? আমি তখন 9-10-এ পড়ি, তো মোটামুটি অনেক অংশেই বড় এবং আমার দাদা ভীষণ বিচক্ষণ একজন মানুষ ছিল। যত যাই হতো, যেটাই হতো, আমার সাথে আলোচনা করতো, আমাকে বলতো যে কী করা যায় বা এটা কী করা যায়, ওইটা কী করা যায়, এরকম করে অলওয়েজ আমার সাথে আলোচনা করতো। তো সেই জায়গা থেকে আমার দাদাকে আমি অনেক বেশি ভালোবাসি, দাদাও আমাকে অনেক ভালোবাসে। দাদা এবং আমার মাঝে খুব মধুর একটা সম্পর্ক আছে। এরকম করে সময়টা কাটতেছে। যাই হোক, এভাবে সময়গুলো কাটতে কাটতে দাদা তখন আমাকে জিজ্ঞেস করলো যে হানিফ কী করা যায়। তা আমি তখন দেখলাম যে বাবা এবং কাকার মাঝে খুব রিসেন্ট মারামারি হয়ে যাবে। হয়তো আমার বাবা আমার কাকাকে মারবে এবং মারার পরে কাকা সহ্য করতে না পেরে হয়তো কাকা আমার বাবার গায়ে হাত তুলে ফেলতে পারে। কারণ কাকা কিন্তু আর আগের মতো নাই। আগে যেরকম আমার আব্বাকে শ্রদ্ধা সম্মান করতো, ইদানিং কেমন জানি কাকি একটু পরিবর্তন হয়ে গেছে, অনেকটাই কাকির কথায় পরিবর্তন হয়ে গেছে। তো পরিবর্তন হয়ে যাওয়ার কারণে কাকা হয়তো এরকম কিছু একটা করে বসতে পারে এবং এতে আমার বাবা অনেক অপমানিত হবে। দেন আমি আমার দাদাকে বললাম যে দাদা, এটাই করেন, না হয় আপনি আলাদা করে দেন, দুজন একসাথে থাকার দরকার নেই, একসাথে তো অনেক বছরের ব্যবসা বাণিজ্য করলো, সো এবার দুজনকে আলাদা করে দেন, দুজন দুজনের মতো করে ব্যবসা বাণিজ্য করুক এবং এটা ভালো হবে। এটা যখন আমি দাদাকে বললাম, দাদা তখন আমার কথা মেনে নিল। আমার কথা মেনে নেওয়ার পরেই আমার কাকাকে এবং আমার বাবাকে ডাকলো পরে তখন ব্যবসা ভাগাভাগি করার জন্য কথা বললো। পুরনো যে দোকানটা আছে ওই দোকানে আমার
আমার কাকা একাই থাকবে, আমার বাবা একাই থাকবে। দেন কাকাকে তখন আরেকটা ব্যবসা আমার আব্বা ধরাই দিবে। আমার দাদার কথা মতো আমার বাবা তখন অন্য একটা গলিতে আমার কাকাকে একেবারে পাইকারি দরেই আরেকটা দোকান খুলে দেয় এবং কাকা তখন ওই দোকানে চলে যায়। তো কাকা আর বাবা তো একই সাথে ব্যবসা বাণিজ্য করতো। তো কাকা যখন এরকম করে চলে যায়, আমার বাবা তখন মোটামুটি একা হয়ে যায়। আমাদের বাসায় একজন কাজের লোক ছিল, আসলে কাজের লোক বলবো কিনা ঠিক জানি না, তিনি আমার আব্বার থেকেও একটু সিনিয়র। আব্বার থেকে একটু সিনিয়র হলেও আমার মানে দাদার সাথে ওনার অনেক ভালো সম্পর্ক। আমার দাদা ওনাকে ছেলের মতোই দেখে, আদর করে। তো ইনি তখন আমাদের বাসায় কাজ করতো, মানে কাজের লোক হিসাবে থাকতো আর কি। বাসায় যাবতীয় যা যা লাগতো তা করতো, মাঝে মাঝে দোকানে গিয়েও বসতো। তো যখনই আমার কাকা আমার বাবাকে ছেড়ে চলে যায়, আলাদা দোকান নেয়, তখন আমার বাবা একা হয়ে যায়। এবং একা হয়ে যাওয়ার কারণে আমার বাবা তখন আমাদের ওই ঘরে থাকা ওই লোকটাকে বাবার কাজের সাথে নিয়ে যায়, বাবার সাথে কাজ করাইতো, বাবার সাথে নিয়ে যাইতো। তো ওভাবেই তিনি তখন ওইখানে কাজ করতেছে, এরকম করেই তিনি তখন ওইভাবেই থাকতেছে। যাই হোক, এইভাবে প্রায় 1 থেকে 2 বছর মতো কেটে যায়। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, মানে আপনার এই স্কুল জীবন শেষ করলাম, এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করলাম। দেন আমি তখন কলেজে ভর্তি হয়েছি, কলেজে পড়াশোনা করতেছি। তো কলেজে পড়াশোনা করা অবস্থায় হঠাৎ করে আমার দাদার খুব সমস্যা দেখা দেয়। সমস্যাটা এরকম যে আমার দাদা প্রচণ্ড রকমের ব্যথা ফিল করতে থাকে, পেটের মধ্যে অনেক ব্যথা হয় এবং ঠিকমতো প্রস্রাব করতে পারে না, প্রস্রাব আটকায় যায়, খুব বড় সমস্যা দেখা দেয়। যখন এরকম সমস্যা দেখা দেওয়ার পর আমি দাদাকে তখন হসপিটালে নিয়ে যায়, ঢাকা মেডিকেলে। এবং ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ঢাকা মেডিকেলের ডক্টর যেটা আমার আব্বাকে বলল যে আমার দাদার নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, মানে 2টো কিডনি একেবারে ড্যামেজ হয়ে গেছে এবং খুবই দ্রুত আমার দাদার কিডনি ট্রান্সফার করতে হবে। এবং আমার দাদার সাথে মিলও মিলতেছে না, মানে ব্লাড মিলতেছিল না। অনেক জায়গায় কিডনি খোঁজাখুঁজি করতেছিল, ওই সময় মানে এত ইমিডিয়েটলি কিডনিও পাওয়া যাচ্ছে না এবং 2টো কিডনি একদম ড্যামেজ হয়ে গেছে। আমার দাদা একটু অন্যরকম মানুষ ছিল, কখনো ওষুধ খাইতো না, ধরেন কোনো অসুস্থ হয়েছে ওষুধ খাইতো না এবং ডাক্তারকে খুব একটা দেখাইতো না, খাওয়া দাওয়ার প্রতিও খুব বেশি একটা কেয়ারিং ছিল না। এবং আমার দাদার আরেকটা বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে মদ্যপান করা। এটা আমার দাদা, আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসতাম এটা করতো, কিন্তু করে কখনো কারোর সাথে কোনো রকমের মানে ঝামেলা করতো না, কারোর সাথে কোনো রকমের ধাক্কাধাক্কি বা হয় না যে মদ্যপান করলে মানুষরা যেরকম করে এরকম না। দাদা ঘরের দরজা জানালা সব কিছু আটকে ঘরের মধ্যে খাইতো এবং খাওয়া শেষে যখন নিজে নর্মাল হয়ে যেত তখন তিনি আবার দরজা খুলে দিত। তো এটা খুব ছোটোবেলা থেকে আমি দেখে আসছে যে আমার দাদার মাঝে যে এটা আছে। এবং দাদা যেহেতু ব্যবসায়িক মানুষ ছিল, তার বন্ধুবান্ধবের সাথে মিশে উনি এটা করতো। যাই হোক, যার জন্য আর মানে আমার দাদা এরকম এই কিডনিতে সমস্যায় পড়ে যায়। তো তখন এই কিডনি খোঁজার জন্য আমার কাকা আমার বাবা দুজনেই খুব মরিয়া হয়ে ওঠে, বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে কথা বলে, বাট কিডনি পাওয়া যায় না। ওই সময় আমার বাবার দোকানে যে লোকটা কাজ করতো, ইনি তখন হুট করে বলে ওঠে, ওনার নাম ছিল মানে হাকিম কাকা, আমরা বলতাম আর কি হাকিম কাকা। তখন হাকিম কাকা তখন লাফ দিয়ে উঠে বলতেছে যে আমি কিডনি দিব, আমি তোমার আব্বাকে অনেক ভালোবাসি এবং তিনি আমাকে সন্তানের মতো আদর করে, আমি কিডনি দিব। তো ইনি কিডনি দেওয়ার জন্য রাজি হয়। দেন আমরা তখন দাদাকে বলি যে দাদা এমন উনি কিডনি দিতে রাজি হয়েছে। দাদা তখন এক কথায় বলতেছে, হ্যাঁ সে যদি কিডনি দেয় তাহলে আমি তার কাছ থেকে কিডনি নেব, বাট সে আমার অনেক কাছের একজন মানুষ, আমার সাথে অনেক বছর ধরে ছিল, আমি তার কাছ থেকে কিডনি নিতে রাজি আছি। তখন হাকিম কাকাকে বলা হলো যে আপনি কিডনি দিবেন, ভালো কথা, সমস্ত কিছু চেক করলো এবং হাকিম কাকার ব্লাডের সাথে সব কিছু আমার কাকার মিলে, আমার দাদার মিলে গেল সব কিছু। তো তিনি কিডনি ডোনেট করতে পারবে, মানে হাকিম কাকা কিডনি দিতে পারবে, ডাক্তার যেটা বললো স্বাভাবিকভাবে। তো তিনি কিডনি দিবে, কিডনি দেওয়ার জন্য কিন্তু ইনি কাটা ছেঁড়া এই জিনিসগুলোকে খুব ভয় পায়, মানে হাকিম কাকা মানে উনি এত ভয় পায় যে ধরেন কেউ কোনো কিছু কাটা যাবে বা উনি ব্লাড দেখলে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে ব্লাড সহ্য করতে পারে না। তো সেই টাইপের একটা লোককে কিডনি ট্রান্সফার করবে, অপারেশন হবে, তিনি খুব ভয় পেয়ে গেছে। মানে এত যে ভয় পাইছে বলার মতো না, তিনি কান্নাকাটি শুরু করছে, প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে এবং আমার দাদার হাতে ধরে কান্না করে করে বলতেছে যে দেখেন আপনি তো আমার বাবার মতো, আমি ছোটোবেলা থেকেই মোটামুটি আপনার সাথেই আছি এবং আপনি আমাকে নিজের সন্তানের মতো আদর যত্ন ভালোবাসা দিয়েছেন, আপনার 2টা ছেলেকে যতটা ভালোবাসছেন আমাকে আপনি তার চেয়ে আরও অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। তো সেই জায়গা থেকে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার 2টা কন্যা সন্তান আছে, তো আমি তো অনেক পরে বিয়ে করছি, অনেক লাস্টে আমি বিয়ে করছি, আমার মেয়েগুলো বড় হয় না খুব বেশি। তো আমার 2টা মেয়ে আপনি যদি মেহেরবানি করে আমার অপারেশনে যদি আমার কোনো কিছু হয়ে যায়, আমি যদি মরেও যাই, তাহলে আপনি আমার 2টা মেয়ের দায়িত্ব নেবেন, এই কথা আমাকে দেন। এই কথা আমার দাদাকে বলে। দেন দাদা তখন সবার সামনে ওনার হাত ধরে বলে যে তুমি মরে যাও বা তুমি জীবিত থাকো, তুমি যদি মরেও যাও তাতেও আমি তোমার 2টা মেয়ের দায়িত্ব নিলাম, আর তুমি যদি জীবিতও থাকো দেন এতেও আমি তোমার 2টা মেয়ের দায়িত্ব নিলাম, তোমার 2টা মেয়ের দায়িত্ব আমি নিলাম, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না।
এই কথা বলে দাদা তখন হাকিম কাকা তখন সব কিছু ঠিক করলো। দেন এবার উনি কিডনি ট্রান্সফার করবে, এবং কিডনি ট্রান্সফার করার জন্য যথারীতি যে অপারেশন থিয়েটার হয় অপারেশনে গেল, ওটিতে গেল। তো যাওয়ার পর অপারেশন হলো, আলহামদুলিল্লাহ দুজনেরই মানে মোটামুটি সাকসেস হলো অপারেশন। তো অপারেশন সাকসেস হওয়ার পরেও মানে আমার ওই হাকিম কাকা কেমন যেন একটু দুর্বল হয়ে গেছে। মানে অপারেশনটা হওয়ার পরে উনি ওনার অনেক ব্লাড গেছে, বা উনিও এই জিনিসগুলো সহ্য করতে পারে না, মানে মনের দিক থেকে খুব ভয় পেয়ে উনি এক নার্ভাস হয়ে গেছে। এবং নার্ভাস হয়ে যাওয়ার পরে কাকা আমার দাদাও তখন মোটামুটি সুস্থ হলো। সুস্থ হওয়ার পর দাদা তখন বাড়িতে আসছে। তো উনি তখন আর দোকানে কাজ করতে পারে না, মানে দোকানে আসতে পারে না, আমার আব্বার সাথে দোকানে বসতে পারে না। তো যতটুকুই বসে একটু বসলে ওনার পিঠ ব্যথা করে, এই সমস্যা ওই সমস্যা। তখন বেশিরভাগ সময় আব্বার সাথে দোকানে আমিই বসতাম। কলেজে পড়তাম, কলেজে করা অবস্থায় আমি যখন থাকতাম কলেজে, তখন হাকিম কাকা আব্বার সাথে বসতো, এবং আমি যখন কলেজ থেকে ফিরে এসে দোকানে বসতাম তখন হাকিম কাকা চলে যেত। এরকম করতেছে। কিন্তু আমার দাদার কিডনি ট্রান্সফার হওয়ার পরে আমার দাদা যদিও কয়েকটা মাস সুস্থই ছিল, বাট একটা পর্যায়ে দাদা আবার অসুস্থ হয়ে গেছে, মানে বিভিন্ন ধরনের রোগে শোকে ধরে গেছে, বয়স হয়ে গেছে। এবং এমন করে একদিন শুক্রবারে হঠাৎ করে দাদা সবাইকে ডেকে বসে যে তোরা সবাই আয়, আমি গতকালকে রাতে একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নের বিষয়টা তোদের সাথে আলোচনা করব। তো সবাইকে তখন ডাকে, আমিও থাকি, কাকাও থাকে, কাকিও থাকে, মোটামুটি সবাই থাকে। যদিও কাকা আলাদা ব্যবসা করতো, বাট আমরা মোটামুটি একই পরিবারে থাকতাম আর কি। কাকার ব্যবসা আলাদা, সব কিছু আলাদা, একই বিল্ডিংয়ে থাকতাম। তো দাদা তখন সবাইকে বলতেছিল আমি গতকালকে রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, এবং স্বপ্নটা আমার কাছে ভীষণ কষ্টকর। আমি স্বপ্ন দেখেছি যে আমি মরে গেছি, আমার লাশ হয়ে রাখা হয়েছে, এবং আমি আমার লাশের পাশে বসে কান্না করতেছি। আমি সবাইকে বলতেছি যে আমি মারা গেছি, আমার জন্য সবাই দোয়া করো, এবং আমি আমার লাশের আশেপাশে আমার আত্মা ঘোরাফেরা করতেছে, এরকম একটা স্বপ্ন আমি দেখেছি। এবং আমার চোখের সামনে আমার লাশটাকে মানে গোসল করানো হয়েছে, আমার লাশকে দাফন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এবং আমার সামনে আমার লাশকে দাফন কাফন করা হলো। তো এই জিনিসগুলো আমি স্বপ্নে দেখেছি। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হলো যে আমি মানে একরকম প্রচণ্ড ভয়ও পেয়েছি। তো আমি চাচ্ছি যে আমি যেহেতু চলে যাবো, আমি আমার জাওয়াতটা খাওয়াই যাব। মানে আমাদের ওই এলাকাতে জাওয়াত খাওয়ানো, মানে আমার দাদা জীবিত থাকতে জাওয়াত করে যাবে আর কি, মানে 40 যেটাকে বলে এটা করে যাবে। তো সবাই মিলে তখন প্রস্তুতি নিল যে ঠিক আছে 40 করবে। তো 40 জন্য সব কিছু ঠিক করলো। এরই পরেই আমার দাদা হঠাৎ করে একটা কথা বলতেছে, আমি যে হাকিমকে কথা দিয়েছিলাম তার 2টা মেয়ের দায়িত্ব আমি নিব, কিন্তু 2টা মেয়ের দায়িত্ব আমি কীভাবে নিব, বা এখন আমি কীভাবে কী করব। তো আমার যে কাকা, মানে কাকারও কিন্তু কোনো ছেলে সন্তান নাই, কাকার ঘরেও মেয়ে, শুধু সন্তান ছেলে আমি আছে আমাদের বংশে। আমার দাদা তখন বলতেছে মানে ওনার যে 2টা মেয়ে আছে হাকিম কাকার, বড় মেয়েটাকে আমাকে বিয়ে করাবে, এবং ছোটো মেয়ের নামে আমার দাদা কিছু জায়গা লিখে দিয়ে যাবে। এবার ছোটো মেয়েটার যেখানেই বিয়ে হোক ওর স্বামী পাবে, বা ওই মেয়েটার ভবিষ্যৎ, এই করে ছোটো মেয়ের নামে কিছু জায়গা লিখে দিয়ে যাবে, এবং বড় মেয়েটাকে আমার কাছে বিয়ে দেবে। এই কথা আমার দাদা তখন সবার সামনে বলে বসলো। তো আমার দাদা কোনো কথা বলা মানে আমরা এটাকে অক্ষর অক্ষরে পালন করি, আমাদের পরিবারের সবাই। দাদা এটা বললো, তখন কেউ কোনো কথা বললো না, সবাই তখন চুপ হয়ে গেল। দেন আমি তখন রুমে গেলাম। রুমে যাওয়ার পরে চিন্তা করতেছি যে দাদা কথাটা কি বললো। আমি তো এই মেয়েকে কখনো দেখিও নাই, যে এই মেয়ে দেখতে কেমন সুন্দর বা মেয়ে কীরকম, ওইটা কিন্তু আমি কখনোই দেখি নাই। এবং এই যে কথাবার্তাগুলো হয়ে চলে গেল সবই হাকিম কাকার সামনেই হচ্ছিল। দেন হাকিম কাকাও তখন ওই প্রস্তাবের সাথে রাজি হলো, এবং শুধু রাজি না, তিনি অত্যন্ত খুশি হলো যে যেটা তিনি আসলে কখনো স্বপ্নও চিন্তা করতে পারে নাই, কল্পনাও করে নাই, এটাই তার লাইফে ঘটেছে। তো আমি তখন মানে বাসায় যাওয়ার পরে, রুমে যাওয়ার পরে চিন্তা করতেছি যে এটা কেমন কথা, এই মেয়ে, আমি তো মেয়েকে কখনো দেখিও নাই, সবেমাত্র কলেজে পড়াশোনা করতেছি, সামনে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা। তো এই অবস্থার ভিতরে এগুলো কি কথাবার্তা শুনতেছি, মানে মন অনেক খারাপ হয়ে আছে। জানালার পাশে তখন চুপচাপ বসে আছি। রাত্র ঘড়ির দিয়ে তখন প্রায় রাত 1টার কাছাকাছি বাজে। আমার দাদা কিন্তু আবার রাতে একটু ঘুমাইতো কম, হাঁটাচলা করতো। তো উনি তখন এসে আমার ঘর দরজা ডাকতেছে আমাকে, যে হানিফ দরজা খোল, এরকম করে ডাকতেছে। তো দাদা যখন এরকম দরজা খুললাম, ভাবলাম যে দাদা অসুস্থ, বা দাদা কিন্তু আবার আমাকে রাতের বেলায় পানি লাগলে বা এটার জন্য আমাকে ডাকে, মন খারাপ থাকলে আমাকে ডাকে, এসে আমার সাথে গল্প গুজব করে। তো আমার রুমে আসছে, এসে বসার পরে আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। আমি কিন্তু মোটামুটি দাদার উপর একটু হলেও রেগে আছি এই মর্মে যে ইনি আমাকে বিয়ে দিচ্ছে, মানে আমাকে বিয়ে করাচ্ছে, বাট ওই মেয়েকে আমি কখনো দেখলামও না, এবং মেয়ে সম্বন্ধে আমি কিছু জানিও না, এবং ইভেন আমার বিয়ের বয়সও কিন্তু ওরকমভাবে হয় নাই। তো সেখান থেকে উনি আমার জন্য বিয়ের জন্য এত কিছু করে ফেলতেছে। সো আমার কাছে বিষয়টা যেন একটু কেমন মনে হচ্ছে। আমি তখন দাদারে বললাম, মানে দাদার দিকে তাকায় থেকে কিছু একটা বলবো, এই সময় দাদা আমারে বলে চুপ কর, আমি জানি তুই কী বলবি। তো আমি বললাম যে না দাদা, কিছু বলবো না। পরে বলে না, তুই বলবি যে তুই মেয়েকে দেখলি না, জানলি না, শুনলি না, আমি এরকম একটা মেয়েকে তোকে বিয়ে করাই দিচ্ছি নিজের স্বার্থের জন্য, আমি ওর বাবাকে কথা দিয়েছি, এই জন্য ওই মেয়েটাকে তোকে বিয়ে করাই দিব, এটা।
আমি তখন দাদাকে কিছু বলে তাকায় আছে। দাদা আমারে তখন ঝড়ে ধরে বলে, আরে বোকা, তুই আমার কথা শোন, তুই ভয় পাইস না। কারণ যেই মেয়েটাকে আমি তোকে বিয়ে করাবো ওই মেয়েটাকে আমি আগে দেখছি, এবং দেখে শুনে জেনে শুনে বুঝে আমি মেয়েটাকে তোকে বিয়ে করাবো। এই মেয়েটা 1000 মেয়ের মাঝে একজন। 1000 মেয়ের মাঝে মেয়েটাকে দাঁড় করাই দিলে তাকে স্পষ্ট দেখা যাবে, লম্বা, ফর্সা, সুন্দর, সর্বদিক থেকে মেয়েটা খুবই পারফেক্ট। এরকম মেয়ে তুই খুঁজেও পাবি না। মেয়েটাকে এক দেখে আমার খুব পছন্দ হয়েছে, এবং আমি জানি আমার নাতির এমন একটা বই দরকার, যার জন্য মেয়েটাকে আমি তোকে বিয়ে করাবো। এবং এই মেয়েটাকে দেখার পর যদি তোর অপছন্দ হয় তখন তুই আমাকে বলিস। তা এই মেয়েকে আমি আগেই সম্ভবত দেখেছিলাম, বাট ওভাবেই দেখা হয় নাই। হয় না যে আমাদের বাসার কাজের লোকের মেয়ে, ওই চোখেই দেখেছিলাম, কখনো বউয়ের চোখে ভালোবাসা নজরে দেখি। দাদার কথা শোনার পরে আমি তখন দাদারে বললাম যে দাদা, আমি তো সুন্দরীর পূজারি না, তো মেয়ে সুন্দর সব কথাই ঠিক আছে, কিন্তু মেয়ের স্বভাব চরিত্র আচার আচরণ এটা কেমন হবে? দাদা তখন আমাকে বলে, তোর হানিফ কাকা, তোর ওই কাকা কেমন, আমাদের ঘরে যিনি আছে কাজ করে, যার মেয়েকে আমরা বিয়ে করাবো, হাকিম কাকা, তোর হাকিম কাকা কেমন? আমি তখন বললাম, উনি তো ভালোই, উনি তো যথেষ্ট পরিমাণের ভালো। তা আমার দাদা তখন আমাকে বলে যে আম গাছে আমি ধরে, আম গাছে কাঁঠাল ধরে না, ওর মেয়ে ওর মতোই হবে, ওর স্বভাবই হবে, তুই ভয় পাইস না। যাই হোক, তো যে এরকম করে দাদা আমাকে বুঝা তখন চলে গেল। পরের দিন দাদা আমাকে, তারপর আমার বাবাকে, মাকে, সবাইকে নিয়ে হাকিম কাকার বাসায় যাবে। অনেকে বললো যে আমি আমার ছেলেকে নিয়ে আসবো, নাতিকে নিয়ে আসবো, সব কিছু বললো। তো আমরা তখন দিনের বেলায় গেলাম, এবং যাওয়ার পরে আমার দাদা গতকালকে রাতে আমাকে যে কথা বলেছিল, বাস্তবে আমি ঠিক একই রূপ পেলাম। মানে আমার মনে হয় আমি সাক্ষাৎ একটা পরীর সন্ধান পেলাম, এতই সুন্দর ছিল মেয়েটার চেহারা। এবং মানে আমি দেখার পরে এক দেখে আমার খুব পছন্দ হয়েছে। বয়স খুব একটা বেশি না, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো সেখানে হচ্ছে এঙ্গেজমেন্ট করে ফেলি। এঙ্গেজমেন্টের পরে এখানে একটা বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। তো আমি তখন কলেজে পড়ি মাত্র, বুঝতেই পারেন সামনে ফাইনাল পরীক্ষা। তো আমার দাদা তখন বলতেছে যে না, ওরকম করে কোনো অনুষ্ঠান করব না, যে একেবারে সবাইকে জানায় শোনায় অনেক বড় কোনো অনুষ্ঠান না, সামনে যেহেতু ওর পরীক্ষা, দেন ওরে আপাতত আমরা বিয়েটা করাবো। মানে আপাতত করাবো বলতে আপাতত করে একটা ছোটোখাটো অনুষ্ঠান করব, এরপরে আমরা বড় অনুষ্ঠান করব বা এরপরে কিছু একটা করব। তো এরকম করে দেন আমাকে তখন মানে ওই 2 দিন পরে ওই মেয়েকে বউ বানায়, ওর নাম ছিল জোনাকি, জোনাকিকে বিয়ে করে আমার কাছে নিয়ে আসলো। ওই দিনে কথাবার্তা ফাইনাল, তার 2 দিন পরে বিয়ে। তো বাসর করে যাওয়ার পরে মানে জোনাকিকে দেখে আমি একটু নার্ভাস হয়ে গেছি বলতে, এত সুন্দর একটা মেয়ে, গভীর রাতে জোনাকির মতো আমার খাটে বসে আছে, অদ্ভুত রকমের। কিন্তু যখনই আমি তার হাত স্পর্শ করতে গেলাম, তাকে ধরতে গেলাম, সে তখনই আমার সাথে একটু কেমন করে একটু আচরণ করলো। মনে করলাম গ্রামের মেয়ে তো হয়তো লজ্জা পাচ্ছে বা কিছু একটা। বাট এরপরে আবারও তাকে বুঝিয়ে শুনিয়ে তার মাথায় হাত বুলিয়ে যখন আমি তাকে আবারও তার শরীরে হাত দিতে গেলাম, এবং সে তখন আমার সাথে একটা দুর্ব্যবহার করলো। দুর্ব্যবহার বলতে আমাকে একরকম দূরে ঠেলে দিল। তো না, বিষয়টা খারাপ লাগলো, এরকমটা কেন করতেছে। এরকম করতে করতে রাত প্রায় 2:30টার মতো বেজে গেছে। সারাটাক্ষণে আমি তার সাথে পাইচারি করতেছি, তার হাত ধরতেছি, খাটে হাঁটাহাঁটি করতেছি, রুমে হাঁটাহাঁটি করতেছি। সে যে আমাকে তার শরীরে হাত দিতে দেয় না। রাত 2টা 2:30টার দিকে সে হঠাৎ করে দেখলাম যে তার শরীরের কাপড় খুলতে শুরু করছে। আমি যখন একটু রেগে যাচ্ছিলাম, ও বুঝছে, তখন বলতেছে আপনি কী করবেন, আসেন করেন। তাহলে আমি তখন বললাম যে আপনি এগুলো কী করতেছেন, এটা কী ধরনের কথা, আপনি এগুলো কেন, আমার সাথে কথাও বললেন না। বাসর ঘরে আমি ঢুকলাম, একটা বাসর ঘরে ঢুকার পরে হাজব্যান্ডের প্রতি স্ত্রীর যে একটা দায়িত্ব থাকে, দায়িত্ব আপনি পালন করলেন না। আপনি আমাকে ঢুকা মাত্রে আপনি কেমন করে কথাবার্তা বলতেছেন, আপনার আচার আচরণ এগুলো তো আমার কাছে খুব বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। তখন আমার দিকে তাকায় থেকে বলতেছে যে আপনি কি চান আমার কাছে, দেহ চান নাকি কিছু? আমি তখন বললাম না, দেহ কেন চাইবো, আসলে আপনি আমার বউ, দেহ তো আমি পাবোই, কিন্তু এই ধরনের কথা কেন বলতেছেন? পর আমাকে বলে আমি গরিব হয়ে জন্মাইছি, তো এটা আমার সবচেয়ে বড় অপরাধ। আমার বাবা আপনাদের বাসায় কাজ করতো, এটা আমার জীবনের আরও অপরাধ, এবং তার চেয়েও বড় অপরাধ হচ্ছে আমি সুন্দর হয়ে জন্মাইছি। আমি দেখতে সুন্দর ছিলাম, এটা আমার জীবনের পাপ, এবং ওই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি শুইছি, আপনি আসেন। পর আমি বললাম যে দেখেন জোনাকি, আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না, আপনি এরকম করলে আমি বেরিয়ে যাব। এই বলে আমি তখন বেরিয়ে যাওয়ার জন্য মোটামুটি প্রশ্নের রুম থেকে বেরিয়ে যাবো, ও তখন আমার হাত চেপে ধরছে, ধরে বলতেছে এখানে বসেন, আপনার সাথে আমি একটু কথা বলি। তা বললাম ঠিক আছে, কী কথা? আমাকে বলতেছে যে আপনি মন খারাপ করেন না, আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, হয়তো আপনার খারাপ লাগবে, কষ্ট হবে, কিন্তু তারপরও আপনাকে আজকে এই কথাগুলো শুনতেই হবে। আমি তখন বললাম ভালো কথা, আপনার কথা আমি শুনবো, আপনার কথা আমি তো শোনার জন্যই প্রস্তুত, কিন্তু কী ঘটনা কি, আপনি আমাকে এই বিষয়টা একটু খুলে বলেন। পরে আমাকেও বলতেছে যে আমি ভীষণ কষ্টপ্রাপ্ত একটা মানুষ, এতটাই কষ্টে আছি যেটা আমি আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না, আপনাকে বোঝানোর মতো কোনো ভাষা আমার নাই।
শুধু এইটুকুই বলব যে আমি কখনো আপনাকে মন থেকে ভালোবাসতে পারবো না এবং আমি আপনাকে কখনো আমার স্বামীর আসনে বসাতে পারবো না। আমার দ্বারা এটা সম্ভব না। মানে আমি এটা শোনার পর তো খুব অবাক যে এই ধরনের কথা আমার সাথে কেন বলতেছে। আমি তখন বললাম যে মানে আপনার কি কারোর সাথে কোনো রিলেশন ছিল বা এরকম কিছু? বলে শুধু রিলেশন না, আমি একটা মানুষকে বিয়ে করছি। আমি বললাম যে একটা মানুষকে বিয়ে করার পরে আপনি আবার আমাকে কেন বিয়ে করলেন? মানে আমাকে বিয়ে করার কারণটা কি? পরে বলতেছে আমি একটা মানুষকে বিয়ে করছি, বাট ওই মানুষটা আমাদের পরিবারের চেয়েও আরও নিম্নবিত্ত পরিবারের ছিল এবং এটা আমি আমার বাবাকে বলছি, কিন্তু বাবা আমাকে কোনোভাবেই এটা আপনাদের কাছে বলতে মানা করছে বা আমাকে কোনো রকমের সুযোগ দেয় নাই, একরকম জোর করে আমাকে বিয়ে দেওয়া হয়েছে। তো আমি বললাম তাহলে আপনি তো অন্য কারো বউ, আমি তো আপনার সাথে বাসর করতে পারি না। এটা বলার পরে ও তখন আমার পা চেপে ধরে কান্না করতে শুরু করে। তো আমি বলে কান্নাকাটি করে না, কান্নাকাটি না করে আপনি আমার সাথে খোলাখুলিভাবে কথা বলেন যে আসলেই কি, আমি মূল বিষয়টা জানতে চাই। তেন সে আমাকে বলতেছে যে একটা ছেলেকে সে ভালোবাসতো এবং ওই ছেলেটা তার বয়সের 1 বছরের ছোটো, তার একটা মাজারে গিয়ে বিয়ে করে এবং মাজার সাক্ষী করে বিয়ে করার পরে ওই ছেলেটার সাথে তার বাসরও হয়, কিন্তু তার পরিবার এটা কোনোভাবেই মেনে নিচ্ছিল না এবং পরিবারের মাঝে এই নিয়ে ঝগড়াঝাটি হওয়ার সময় হঠাৎ করে আমার দাদা তাকে দেখে তাকে পছন্দ করে এবং সেখান থেকে আমার দাদা আমার কাছে ওকে বিয়ে দিবে এই নিয়ে সব কিছু নাকি ঠিকঠাক করে ফেলে। তার কাছে কোনো কিছু ছিল না, সে কোনো কিছু করতে পারেনি। তা আমি তখন বললাম তো সব কিছুই ঠিক আছে, এখন মানে আপনি কী চান? তো যেহেতু আপনি ওই ছেলেকে বিয়ে করছেন বা সব কিছুই ঠিক আছে, তাইলে এখন কি আপনি চলে যাবেন ওই ছেলের কাছে? বলেন না, আমি তো আর তার কাছে ফিরে যাওয়া সম্ভব না বা তার কাছে আমি যেতেও পারবো না। যেহেতু আমার পরিবার আপনার কাছে আমাকে বিয়ে দিয়েছে, দুঃখে হোক কষ্টে হোক যেভাবেই হোক আমার আপনার সাথেই থাকতে হবে। আমার তো আর আপনাকে ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। তবে আমার একটু সময় লাগবে আপনার সাথে অ্যাডজাস্ট হইতে, আপনি আমাকে এই সময়টা একটু দিবেন। মানে জাস্ট আপনার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য, একে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক তৈরি করার জন্য আমাকে একটু সময় দিবেন, আমাকে একটু বুঝতে চেষ্টা করবেন এবং আই হোপ যে আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি সব কিছু কভারেট করে নিতে পারবো। এই কথাগুলো আমাকে বাসর করে বলতেছে। আমি তখন বললাম যে ঠিক আছে ফাইন, আমি আপনাকে সময় দিব, আপনি যা বলেন তাই করবো, সব কথাই ঠিক আছে, কিন্তু এটা তো আমার কাছে বিষয়টা একটু, ওই ছেলে কই আছে? উনি তখন বলতেছে ওই ছেলে আছে এবং ওর সাথে ওরা আমি সব কিছু বলে দিছি যে এরকম আমার বাবা বিয়ে ঠিক করছে, আমার ওখানে বিয়ে হয়ে যাবে। তো আমি ওরা বুঝাই শোনায় ঠিক করছি, ও এখন মোটামুটি ভালো আছে। ও নিজে ছোটোখাটো একটা ব্যবসা করে, তো পড়াশোনা করে নাই খুব বেশি দূর পর্যন্ত, তো এখনও ভালো আছে। ও আমাদের কোনো ডিস্টার্ব করবে না, কিন্তু আমি আপনার সাথে হুট করে এখনই অ্যাডজাস্ট হতে পারবো না। আপনি আমাকে একটু সময় দিলে আমি একটা সময় আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাব। ওর কথাগুলো শোনার পরে আমার তখন মানে কেমন জানি লাগছে, না পারতেছি ঘর থেকে বেরিয়ে যেতে, না পারতেছি ঘরের মধ্যে থাকতে। আমি খাটের উপর, সোফার উপর বসে আছি, উনি খাটের উপর বসে আছে। এইভাবেই ফজর আজান দিয়ে নেয়। তো ফজর আজান দিলে পরে আমি তখন বের হই তখন নামাজে চলে যাই, মসজিদে যাই এবং মসজিদে গেলে দাদার সাথে আমার দেখা হয়। দাদা তখন আমাকে বলে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তুই গোসল ছাড়া মসজিদে আসলি কেন? মানে আমি তখন দাদারে কি বলবো? আমি বললাম যে দাদা গোসল করার মতো কিছু হয় নাই। পরে আমারে বলে এটা কোনো কথা নাকি, তুই গোসল করে মসজিদে আসবি না, এটা ঠিক করিস না, তুই বেরো। মানে আমাকে দাদা মসজিদ থেকে বের করে দিচ্ছে, আমাকে নামাজ পড়তে দেয়নি। তা আমি মসজিদ থেকে বেরিয়ে আসছি, ঘরে আসার পরে উঁচু করে তখন ফজরের নামাজটা পড়লাম। পর ও তখন খুব কান্না করতেছে। আমি তখন বললাম দেখেন, কান্না করে কোনো লাভ নাই, আর আপনি যদি কান্না করেন তাহলে কিন্তু আমি বাধ্য হবো এই বিষয়গুলো সবাইকে জানাই দিতে। ও আমাকে বলে আপনি কাউরে জানাইন না প্লিজ, আপনার পায়ে ধরি। তা আমি আর কাউরে জানাইলাম না, কিন্তু মনের ভিতরে খুব বড় একটা হিট খাইলাম। এত পছন্দ করে বিয়ে করলাম, দেখতে শুনতে এত ভালো ছিল, সর্বদিক থেকে এত সুন্দর একটা মেয়ে ছিল, কিন্তু তার লাইফে এমন একটা অ্যাক্সিডেন্ট, এমন একটা ঘটনা, এটি শোনার পর তো আসলে কোনো স্বামীরই মন ভালো থাকার কথা না। বরাবরের মতো আমার মনটাও ভীষণ খারাপ হয়েই গেল। তা আমি আর কি বলবো তাকে, একরকম মানে কান্নাকাটি করার সাথে কোনো উপায় নেই। এরপর আমার 3 দিন পরেই ছিল আমার মানে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা, 3 দিন ছিল বাকি। আমি দেন আর পরীক্ষাটা দিলাম না। আব্বা আম্মাও খুব রাগারাগি করছে, তুই পরীক্ষা দিবি না কেন? আমিও তাদের সাথে রাগারাগি করছি, আমাকে বিয়ে করাইলা কেন? আমি তো বিয়ে করতে বলি নাই। আমার দাদা আমাকে বারবার গোপনে ডাক দিয়ে জিজ্ঞেস করে যে কোনো সমস্যা আছে বা ওর সাথে কি তোর কোনো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না বা তোর কি পছন্দ হয় নাই? তো আমি তখন বললাম না সব কিছুই ঠিক আছে। না আমি তো আর বলবো না, এসব বলে তো আর কোনো লাভ নাই, তাই না? বললে এটাতে আরও ঝামেলা বাড়বে, আরও সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হবে। দাদা তো অলরেডি কথা দিয়েই দিছে এবং ওনার যে ছোটো মেয়ে আছে, ছোটো মেয়ের নামেও জায়গা লিখে দিয়েছে অলরেডি, তো হাকিম কাকার ছোটো মেয়ের নামে। তো এখন তো আসলে আমি এখানে কোনো কিছু করতে পারবো না। তা আমি চুপ হয়ে গেলাম, একদম বরাবর মতো চুপ হয়ে তখন ওর সাথে সংসার করতেছি, থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি, কিন্তু আমাদের মাঝে কোনো রকমের স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে না। তো স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে না, এইভাবে প্রায় 4-5 মাসের মতো কেটে গেছে।
তো 4-5 মাস পরে আম্মু অলওয়েজ আমাকে জিজ্ঞেস করে, কী রে বাচ্চা কাচ্চা হবে না, নাতিপুতি দেখবো না? ওই সময় কিন্তু আমি অলওয়েজ আব্বার দোকানে বসি, মানে সবসময় বাবার দোকানে বসি, বাবা আর আমি মিলে তখন দোকানদারি করি। মা তো অনেক কিছু বুঝে, তো মা এরকম করে আমাকে সবসময় বলে। তো একটা জিনিস কি জানেন, মানে চোখের সামনে এত সুন্দরী একটা বউ নিয়ে ঘুমায় আছি, এটা আসলে আমার জায়গায় ছাড়া আমি ছাড়া পৃথিবীর কাউকে এটা আমি বুঝাইতে পারবো না যে একটা বউ নিয়ে, নিজের বিবাহিত বউ নিয়ে, সুন্দরী বউ নিয়ে শুয়ে থাকলাম, বউয়ের গায়ে হাত দিতে পারলাম না। এইটা যে একটা স্বামীর জন্য কত কষ্টের কাজ, এটা একটা স্বামী যে কত কষ্ট সাফার করে এই জিনিসটার জন্য, অ্যাটলিস্ট এইটা মানে মুখে বলে বোঝানোর মতো কোনো ভাষা নাই আর কি। মানে এত পরিমাণের কষ্ট হচ্ছে যে আমি চাইলে ওর গায়ে হাত দিতে পারি না, চাইলে ওকে আদর করতে পারি না, এবং চাইলে একটু দুষ্টামি করতে পারি না, খুব কষ্ট হচ্ছিলাম। তো ওই দিন রাতে মানে আমার প্রচণ্ড রকমের রাগ উঠতেছিল, ঠিক তাই আমি তাপ করে উঠে বলতেছি যে এই তুই যদি আমার সাথে ঘুমনি, ওই দিন আমি প্রথম, আমি কিন্তু এই পর্যন্ত অনেকে কোনোদিন আপনার বাইরে তুমিও পর্যন্ত বলি নাই, আপনি করে কথা বলতাম। তো ওই দিন আমি হঠাৎ করে বলছি, তুই যদি আমার সাথে কিছু নাই করবি তাহলে তো আমার সাথে ঘুমাইস না, উঠ তুই পাশের রুমে গিয়ে ঘুমা। এই কথা বলে মানে রাগারাগি করতেছি। ও তখন কী করলো, খাট থেকে নেমে গেছে, খাট থেকে নেমে নিচে গিয়ে তখন ফ্লোরে শুইছে। তা ফ্লোরে ঘুমাইছে। ফ্লোরে ঘুমানোর পরে মানে কী করবো বলেন, আসলে ফ্লোরে ঘুমায় আছে, আমি তখন খাটে ঘুমিয়ে গেছি। এরপর থেকে ও প্রতি রাতেই ফ্লোরে ঘুমায়, মানে ফ্লোরে ঘুমায়, আমি খাটে ঘুমাই। তো এমন করতে করতে ওর ঠান্ডা লেগে গেছে, ঠান্ডার সময় ছিল, ওই সময় ঠান্ডা লেগে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বলতেছে যে উনি মানে ঠান্ডা লাগছে। তখন আমি তারা বলি যে তুমি খাটে ঘুমাও, আমি না হয় ফ্লোরে ঘুমাই, না সে মানে নিচেই ঘুমাবে। তো ওই দিন একটু রাগারাগি হয় আর কি। রাগারাগির এক পর্যায়ে আমি তার গায়ে হাত তুলি, তার গায়ে হাত তুলি। এবং ওই সময় দাদা খুব অসুস্থ, মানে খুবই অসুস্থ দাদা। আমি তার গায়ে হাত তুলে দাদা তখন খবর পায়, মানে জানতে পারে পরের দিন। আমাকে তখন ডাইকে নিয়ে বলে যে তুই ওর গায়ে হাত তুলিস না, ওরে কষ্ট দিস না, ও গরিবের মেয়ে, ওর যদি তোর ভালো না লাগে তুই ছেড়ে দে, কিন্তু ওরে আঘাত করিস না। আমার দাদা কিন্তু আবার অনেক টাকা কাবিন দিয়ে ওকে বিয়ে করাইছে, ছাড়তে হলে যাতে মোটামুটি ভালো টাকা কাবিন দিছে, ওরে আমি কাবিন দিয়ে দিই যাতে ও ঠিক মতো ওর জীবনটা পরিচালনা করতে পারে ভবিষ্যতে। এই মর্মে দাদা অনেক টাকা কাবিন করছে। তাই আমারে বলে তুই যদি তার সাথে থাকতে না চাস, তোদের মাঝে বর্নিং না হয়, তুই ওকে ছেড়ে দে, কিন্তু এরকমভাবে কষ্ট দিস না মেয়েটাকে, মেয়েটাও খুবই অসহায় এবং গরিবের মেয়ে, ওর এইভাবে কান্দাইস না। তো দাদা যখন আমাকে এই কথাগুলো বলে, বাট আমি কি করব, আমার তো আসলে আমার জায়গায় তো মানে আমার তো কিছু করার নাই, আমি তো কোনো কিছু করতে পারবো না, জাস্ট চুপচাপ দাদার কথাগুলোই শুনতেছি, এছাড়া আমার কিছু করার নাই। দেন আমি এয়ারপোর্ট থেকে তারে আর কিছু বলি না। তো এরকম করে অনেকগুলো দিন কেটে গেল, আমি দোকানদারি করতেছি আব্বার সাথে। ওই সময় দোকান আমি একাই চালাই, আমার আব্বার দোকানে চাই না, আব্বাও মোটামুটি অনেকটা দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। অ্যান্ড এনিওয়ে হঠাৎ করে আমার দাদাভাই মারা গেল, এবং দাদা মারা যাওয়াতে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। এই পৃথিবীতে আমি দাদাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, এবং দাদা মারা যাওয়ার পর আমাদের দাদার সাথে দাদা কিছু আধ্যাত্মিক টাইপের অনেক কিছু জানতো আর কি, মানে জিনের বা ভূতের এরকম অনেক কিছু জানতো। তো এগুলো দিয়ে আমার মা অনেক ভয় পাইতে শুরু করে। মা অনেক সময় বলে তিনি ওয়াশরুমে গেলে দাদাকে দেখতে পায়, এখানে ওইখানে দাদাকে দেখতে পায়, বা দাদাকে স্বপ্ন দেখে। আমার দাদা এরকমভাবে সব পরিবারে সবাই ভয় পায়। তো সে জায়গা থেকে আবার ভয় পাচ্ছে, আপনার জোনাকিও খুব ভয় পাচ্ছে, ও অনেক ভয় পাইছে। ও নাকি নিজেও বলো বাথরুমে গেলে নাকি বেরোর সময় অনেক সময় দাদাকে দেখতে পায়, বা দাদাকে স্বপ্নে দেখে জোনাকিও খুব ভয় পায়, আমার মাও খুব ভয় পাইতেছে। একটা ভয় ভীতি আমাদের পরিবারের মধ্যে ঢুকে যায়। ওই সময় কিন্তু কাকা কাকি আলাদা থাকতো, তারা আলাদা বাড়িতে চলে গেছে তাদের সন্তান নিয়ে। তো আমরা আমাদের ঘরেই থাকতাম ওই সময়। তো ওই পর্যায়ে গিয়ে তখন আমার একজন শালি ছিল, নাম ছিল রাত্রি, জোনাকির ছোটো বোন রাত্রি। তো রাত্রি তখন পড়াশোনা করতো না বলতে এসএসসি পরীক্ষা দিয়েছিল, এবং পরীক্ষা তো রেজাল্ট ভালো হয়নি, ফেল করছে, ফেল করার পরেও পড়াশোনা করে না। তো রাত্রি তখন জোনাকিগুলোকে রাত্রিকে আমাদের বাসায় নিয়ে আসলো, যেহেতু ও ভয় পাইতেছে। ওই জন্য আমি তো অনেক রাতে দোকান থেকে আসি, ধরেন রাত আমি 11টা 12টা ওই সময় আমি দোকান থেকে আসি, দোকান ক্লোজ করে আসি, যেহেতু পাইকারির দোকান, অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে কাস্টমাররা পাইকারিতে মাল নিতে আসে, তো অনেক রাত করে বাড়ি ফিরি। তো ওই সময় পর্যন্ত আব্বা আমা তো এক রুমে ঘুমায় যায়, তো জোনাকি তো একাই থাকে ওর রুমে। তো সেই জায়গা থেকে যখন ভয় পাই, দেন রাত্রিকে তখন নিয়ে আসলো। দেন রাত্রি আর জোনাকি তখন একইভাবে ঘুমাইতো, একই খাটে ঘুমাইতো। তো আমি কিন্তু রাত্রিকে আমার ছোটো বোনের মতো দেখতাম, সম্পূর্ণ রকমের ছোটো বোনই ছিল। তাই মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত আসতাম, আসার পরে দেখলাম যে দুই বোন, এক বোন আরেক বোনকে জড়াই ধরে ঘুমিয়ে আছে। তো এমন অবস্থার ভিতরে আসলে আমি রাত্রি উঠে অন্য রুমে পাঠাইও তো কোনো লাভ নেই। পাঠাবো যদি আমার সাথে আমার বউয়ের কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হতো, ওরকম তো কোনো কিছুই হয় না। সো আমি রাত্রিকে এখান থেকে উঠে পাঠাবো বা কী করবো, এই জন্য প্রায় প্রতিদিন এসে আমি কম্বল টান দিয়ে ঘুমায় যেতাম। জোনাকি এক পাশে ঘুমাইতো রাত্রির মধ্যে, আর আমি এক পাশে ঘুমাইতাম।
এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে নিজের ভিতরে তো একটা যৌবৈক চাহিদা আছেই, যেহেতু আমি একটা পুরুষ মানুষ। তো এই চাহিদাটা তখন নিজের মাঝে কাজ করে। তো কাজ করার পরে একদিন প্রচণ্ড রকমের মানে জোনাকের অনেক জ্বর উঠে, মানে এত পরিমাণে জ্বর উঠে বলার মতো না। তো জ্বর ওঠার পরে ডাক্তার ওকে ঘুমের ওষুধ তারপর অনেক কিছু দেওয়া যায়, ও খাবার টাবার খেয়ে শুয়ে যায়। তো ওই দিন বৃষ্টি হচ্ছিল বাইরে, প্রচণ্ড রকমের মুষলধারে বৃষ্টি। তো একে তো বৃষ্টি, তার উপরে জোনাকিও অসুস্থ শুয়ে আছে, ওর পাশে ওর বোন রাত্রি শুয়ে আছে। তো সেই সময়টাতে ভাই আমি আসলে মানে আমি জানি আমার অপরাধ, আমার অন্যায়, তারপর আমি আসলে কন্ট্রোল করতে পারি নাই। আমি রাত্রির গায়ে হাত দিয়ে বসে, এবং হাত দেওয়ার পরে রাত্রি কিন্তু কোনো ক্ষেত্রেই মানে আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমার ধুলাভাই, আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ও কোনো রকমের কোনো চেষ্টা করে নাই। যখন আমি ওর গায়ে হাত দিলাম, ও তখন বুঝতে পারছে যে আমি কিছু একটা চাচ্ছি। ও তখন ওইখান থেকে উঠে পাশের রুমে চলে গেছে। দেখেন, ও যখন পাশের রুমে চলে গেছে, আমি কিন্তু পাশের রুমে যাই নাই, আমি এই রুমেই শুয়ে আছি। ভাবলাম যে ও চলে গেছে, যেহেতু আমার খারাপ মনস্তাব দেখছে। তো প্রায় 5 থেকে 6 মিনিট পর ও তখন পাশের রুম থেকে আবারও আসছে, আইসা আমাকে বলতেছে, ভাইয়া এই রুমে আসেন। তেন আমি বললাম যে ওই রুমে যাব, বলে হ্যাঁ। তা আমি তখন ওই রুমে গেছি। জোনাকি তো শুয়ে আছে, ঘুমাচ্ছে, ও তো অসুস্থ। ওই রুমে যাওয়ার পরে মানে আমাদের পাশের রুম, তো অনেকগুলো রুম ছিল আর কি আমাদের বিল্ডিংয়ে, প্রায় সব রুমগুলোই ফাঁকা থাকতো, মেহমান আসলে ঘুমাইতো, নাহলে ফাঁকা থাকতো। তো পাশের রুমে যাওয়ার পরে ও তখন করলো কি, ওই রুমে ঢোকা মাত্রই আমি সহ ঢোকার পরে ও তখন মানে আমাকে বলে, আপনি শোন। আমি তখন শুইলাম, তখন দরজাটা মানে ক্লোজ করে বাতিটা নিবে আমার সাথে শুয়ে গেছে। তো তখন তো আসলে আমি নিজেই বুঝে গেলাম যে ও আসলে প্রস্তুত আমি যেটা চাচ্ছিলাম। এবং ওই সময় তার সাথে আমার একটা খারাপ সম্পর্ক হয়ে যায়। এবং এই খারাপ সম্পর্কটা শুধু একবার না, এরপর থেকে প্রায় প্রতি রাতেই যখনই জোনাকি ঘুমায় যেত, সুযোগ পাইলে রাত্রি তখন আমাকে ডেকে নিয়ে পাশের রুমে আমাকে ডেকে নিত। এরকম করে 1 দিন 2 দিন কাটতে কাটতে অনেকগুলো রাতে এই ধরনের মানে সম্পর্কটা আমার রাত্রির সাথে হয়। তো একদিন আমি রাত্রিরে বলতেছি, রাত্রি, এই যে তুমি প্রত্যেক রাতেই আমাকে এরকম করে তোমার বোনের কাছ থেকে ডেকে নিয়ে আসো, পাশের রুমে এসে আমার সাথে এই ধরনের অবৈধ সম্পর্কটা করো বা কাজটা করো, কোনো দিন যদি তোমার বোন জেনে যায় বা তোমার বোন খাট থেকে উঠে যদি দেখে যে আমি নাই বা তুমি নাই, তাহলে তো সে অনেক মাইন্ড করবে, এটাতে অনেক সমস্যা হয়ে যাবে না? ওরে আমি এটা জিজ্ঞেস করলাম। মানে ও কিন্তু মোটামুটি আমার ব্যাপারে জানতো, মানে যতটুকু যে আমাকে জোনাকি যে ওর সাথে আমার কোনো সম্পর্ক হয় না এগুলো জানতো। তো ও তখন আমার দিকে তাকায় থেকে বলতেছে, আচ্ছা ভাই আপনি একটা কথা জিজ্ঞেস করে রাগ করেন না। আমি বললাম, না না রাগ করবো না। ও আমার বলে, আপনি কি বলদ? এমনিই বলে। মানে তখনও কিন্তু রাত্রি এক রুমে, আমি এক রুমে এবং জোনাকি অন্য রুমে। পরে আমি বললাম যে আমি বলদ মানি, তুমি এটা কোন টাইপের কথা বলতেছো, আমাকে বলদ কেন বলতেছো? পরে আমাকে বলে, আপনি যদি বলদ নাই হবেন তাহলে আপনি কি বুঝেন না কিছু? আমি বললাম মানি। পরে আমাকে বলে, আমি তো ওর ছোটো বোন, ও আমার বড়। আমি ছোট হইয়া নিজের যৌবন ধরে রাখতে না পেরে আমি আপনার সাথে সম্পর্ক করে ফেলেছি, তাহলে ও কিভাবে আপনার সাথে কোনো সম্পর্ক করা ছাড়া এভাবে আছে, এটা কি আপনি বুঝেন না? আমি তখন বললাম, মানে আমি তোমার কথা বুঝি না। ও বলে, রাত্রে আমাকে ওই সময় বলে যে 2-3 দিন পর পরে আমার বোনের সাথে তার আগের হাজব্যান্ডের সম্পর্ক হয়। আপনি যখন দোকানে চলে যান তখন কোনো না কোনোভাবে ও আমাদের বাসায় আসে, এবং আমার আপু আমাদের বাড়িতে গেলে অলওয়েজই ওই ছেলের সাথে ঘুমায়। কথাটা ভাই শোনার পর আমি তখন মানে মনে হয় যেন আমি দুনিয়া জোনাকি, এই রাত্রিটা তুমি কি বললাম আমারে? বলে, হ্যাঁ ভাইয়া, আপনি কেন বুঝেন না? আর আপনি আরেকটা বিষয় শুনলে অবাক হয়ে যাবেন। আমি তখন বললাম, কী বিষয়? বলে, আপনি জানলে অবাক হবেন যে আমি যে আপনাকে প্রতিদিন পাশের রুমে নিয়ে আসি এটা কিন্তু আমার বোন জানে। আমি বললাম, মানে আমি যে তোমার সাথে এখন পাশের রুমে আছি এটা তোমার বোন জানে? ও বলে, হ্যাঁ জানে। এবং আমার বোনই আমাকে বলছে যে আপনি তো একটা পুরুষ মানুষ, আপনার ভিতরে শারীরিক চাহিদা আছে, এবং সেই চাহিদা মিটাইতে না পেরে আপনি যাতে ভুল প্রতি অনুপ্রেরিত না হন, কোথাও গিয়ে খারাপভাবে ধরা না খান, কোনো বাজে মেয়ের সাথে অবৈধ সম্পর্ক না করেন, নিজের শরীরের ভিতরে কোনো রোগ জন্ম না দেন, এই জন্য আমার বোনে আমাকে বলছে যদিও তোর কাছে চায় তুই দিস। আমার তখন মনে হলো আমি দুনিয়াতে নাই। আমি রাত্রিকে কনফার্ম হওয়ার জন্য, রাত্রি যে কথাটা কতটুকু সত্য বা মিথ্যে বললো এটা কনফার্ম হওয়ার জন্য আমি তখন পাশের রুমে গিয়ে আমি তখন জোনাকি নাম্বারে কল দিলাম। মানে ওই থেকে বের হওয়ার পরে জোনাকি নাম্বারে 2-3 বার কল দিলাম। জোনাকি কলটা নিচ্ছে কেটে দিচ্ছে। 7বার কল দেওয়ার পরে জোনাকি কলটা রিসিভ করে বলতেছে, কি? আমি বললাম, আমি হানিফ, তোমার হাজব্যান্ড। বলে, হ্যাঁ বলো। আমি বলি, তুমি ঘুমাচ্ছ? ও বলে, হ্যাঁ ঘুমাচ্ছি, কিছু বলবা?
আমি বললাম না কিছু বলবো না, বলা আচ্ছা ঠিক আছে রাখি, ফোনটা কেটে দিল। দেখেন এই মধ্যরাতে আমি আমার বউকে ফোন করেছি, বাবু তো জানে আমি তোর পাশের রুমেই ঘুমাইছি, আমরা একসাথে খাবার খাইছি, খাবার খেয়ে আমরা ঘুমাইতে আসছি। তো আমি যেহেতু পাশের রুমে ঘুমাইছি, মানে ওর সাথেই ঘুমাইছি, তাহলে আমি ওকে আবার ফোন করছি। ও কিন্তু সজাগ, ও সবই বুঝতেছে। যাই হোক, আমি আর কিছু বললাম না, মানে কী আর বলবো, আমাদের তো মানে সমাজে একটা মান সম্মান আছে, অ্যাটলিস্ট সমাজের কথা চিন্তা করে আমি আর কোনো কিছু বললাম না। এইভাবে কিছুদিন কাটতে না কাটতে হঠাৎ করে আমি রাত্রির মুখে শুনতে পারি যে রাত্রি নাকি প্রেগনেন্ট, মানে রাত্রির পেটে বাবু চলে আসছে। এবং বাবু আসার পরে আমি কিন্তু মূলত সত্যি কথা যেটা, রাত্রির সাথে শারীরিক সম্পর্ক করা বা রাত্রিকে আমার নিজের বউ কখন আমাকে এতটা আদর যত্ন ভালোবাসে নাই। রাত্রি আমার গোসল পর্যন্ত করাই দিত, আমার পিঠ ডোলে আমাকে গোসল করাই দিত, এবং আমাকে রান্না বান্না থেকে শুরু করে আমি যেই জিনিসটা জোনাকির কাছে পাই নাই, এটা আমি রাত্রির কাছে পাচ্ছি। যখন পেটে বাবু চলে আসছে তখন রাত্রি বললো বাবু নষ্ট করবে, বেবি নষ্ট করার জন্য এখানে ওইখানে কথা বলতেছে। আমি তখন বললাম যে না, বেবি তো নষ্ট করা যাবে না, তুমি বেবি কেন নষ্ট করবা? ও আমাকে বলতেছে না এইটা তো মানে ঠিক না, বেবি চাষ যেটা আমার আপুও জানছে, কিন্তু আমি বেবি নষ্ট করে দিব। আমি তখন বললাম তোমার আপু জানছে, তোমার আপু জানার পর তুমি কেন বেবি নষ্ট করবা? তুমি তো বেবি নষ্ট করতে পারো না, এটা ঠিক না, তুমি বেবি নষ্ট করবা না। আমাকে বলতেছে না আমি বেবি নষ্ট করে ফেলবো। তা আমি বললাম যে না, তুমি বেবি নষ্ট করতে পারবা না। এই নিয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হচ্ছে, অ্যান্ড কথা কাটাকাটির এক পর্যায়ে তখনই জোনাকি বিষয়টা বুঝে গেছে যে যেহেতু বেবি নষ্ট করতে আমি দিচ্ছি না, তার মানে বেবি দুনিয়াতে আসা মানেই তো আমাকে বিয়ে করা। এটা কিন্তু জোনাকি তখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আমি বেবি নষ্ট করতে দিচ্ছি না, দ্যাট মিনস আমি রাত্রিকে বিয়ে করব। জোনাকি তখন বারবার রাত্রিকে প্রেশার দিচ্ছে, মানে আমি তো সামনাসামনি তো আর বলতে পারে না, গোপনে গিয়ে আমি রাত্রিকে বললাম যে রাত্রি তুমি যদি বেবি নষ্ট করো, আমি কিন্তু এই বিষয়টা সবাইকে জানাই দিব। এবং ওকে ভয় দেখানোর জন্য, রাত্রিকে ভয় দেখানোর জন্য আমি এটাও বলছি যে তোমার সাথে আমি রাতে যে ছিলাম আমার কাছে অনেক ভিডিও রেকর্ড আছে, মানে এমন কিছু ভিডিও করে রাখছি, এবং এই ভিডিওটা আমি দেখাবো, মানে এই ভিডিও আমি অনেককে দেখাবো। সো তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, আমার সাথে তুমি এই ধরনের কোনো কিছু করো। দেন রাত্রি তো তখন ভীষণ ভয় পেয়ে গেছে, মানে অনেক ভয় পাইছে। এবং ভয় পাওয়ার পরে সে তখন বলতেছে যে এইটা কী ধরনের কথা বলতেছেন আপনি, এটা মানে কী ধরনের কথা? আমি বললাম এইটাই। এবার জোনাকি আমার সামনে কোনো কিছু রাত্রিকে বলে না, বাট আমি যদি বাসায় না থাকি তাহলে রাত্রিকে খুব ধমক দেয়, তোরা না বললাম বাচ্চা নষ্ট করতে, তুই নষ্ট করতে আসছ না কেন, বেবি নষ্ট কর। আমি কিন্তু রাত্রিকে বেবি নষ্ট করতে দিচ্ছি না। এক পর্যায়ে জোনাকি তখন বুঝে গেছে যে আমি রাত্রিকে বিয়ে করব, তখন সে তার ওই আগের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড যাই হোক, ওই ছেলের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়ে আজকে এত বৎসর পরে এবার জোনাকি আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে জড়াতে চাচ্ছে। রাতের বেলা আমি উঠে যেতে চাইলে ও তখন আর জোনাকিকে আমাদের সাথে রাত্রিকে আমাদের সাথে ঘুমাইতেও দেয় না, রাত্রিকে পাশের রুমে ঘুমাইতে দেয় এবং খুব পাহারা দেয়। মানে রাত্রির সাথে কথা বলতে গেলেই বাধা দেয়, এবং রাত্রির সাথে একটু মিশতে গেলে আমাকে ডাক দিয়ে নিয়ে আসে, এবং রাতের বেলা রাত্রিকে পাশের রুমে ঘুমায়, আমাকে ওর সাথে ঘুমায়, এবং আমার সাথে শারীরিক সম্পর্কে যাওয়ার জন্য ও প্রচণ্ড রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তো আর ওর সাথে ওই ধরনের কোনো সম্পর্কে যাবো না। আমি খুব খেয়াল করে দেখতেছো আমার সাথে এই ধরনের সম্পর্কটা করার জন্য মানে একরকম হাতাহাতি করতেছে। এক পর্যায়ে আমি বললাম সে জোনাকি আমি এটা তো করবো না, যেটা আমি আজকে এত বৎসর ধরে পাই নাই। সো আজকে এত বছর পর আমি এটা তোমার কাছ থেকে চাই না। তারপরেও ভাই সে জোরাজুরি করে এক পর্যায়ে আমার সাথে এই সম্পর্কটা করেই ফেলে এবং করার পরে সে প্রতিনিয়ত এটা করার জন্য চেষ্টা করে যাচ্ছে আমার সাথে। ওই সময় রাত্রি পেটের বাবুটা নষ্ট হচ্ছে। 5-7 দিন পরেই আমাকে বলতেছে তুমি রাত্রির বাচ্চাটাকে নষ্ট করতে বলতেছো না কেন, বাচ্চাটা তো বড় হয়ে যাচ্ছে, এবং ওই বাচ্চাটারও পরিচয় কী দিবে? আমি বললাম পরিচয় কী দিবে মানে? বাচ্চার তো বাবা আছে, বাচ্চা তো এমনি দুনিয়াতে আসে নাই, বাবার পরিচয় দিবে। ও তখন বলে যে বাচ্চার বাবাকে। আমি বললাম কেন, তুমি জানো না? ও বলে বলো কে? আমি বললাম আমি মোহাম্মদ হানিফুর রহমান, আমি এই বাচ্চার বাবা। ও আমাকে বলে তুমি রাত্রিকে বিয়ে করছো? আমি বলে বিয়ে করবো, যেহেতু পেটে বাবু আসছে তাহলে তো বিয়ে করতে হবে। ও আমাকে বলে তার মানে পেটে বাবু আসার পরে তুমি ওকে বিয়ে করবা, আগে কেন করলা না? আমি বললাম আগে কেন করলাম না এটা কি তুমি জানো না? ও তখন বলে দেখো প্লিজ ঝামেলা করো না, আমি তোমাকে যে রিকোয়েস্ট করতেছি ঝামেলা করো না, তুমি বাবুটাকে নষ্ট করে ফেলো, ভেবে যদি নষ্ট না করো খুব ঝামেলা হবে। আমি বললাম এটা তোমার ইচ্ছা, ঝামেলা হবে কি হবে না এটা আমি জানি না। এরকম করে 2-3 দিন পরে এবার রাত্রি আমাকে বলতেছে যে হানিফ ভাই আপনি আসলে কি করতে চান, আমাকে বিষয়টা বুঝিয়ে বলেন। বেবিটা বড় হইতেছে, আপনি আমাকে এখনও বিয়ে করেন নাই, বাচ্চাটা বড় হইতেছে পেটে, এবং এইটার পরিচয় আমি কি দিব? শেষ পর্যন্ত আমি তো বিপদে পড়ে যাব, আমি কি করব? আমি তখন বললাম ফাইন ঠিক আছে, তুমি কি আমাকে মানো? বলে হ্যাঁ মানি। তুমি আমাকে বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। আমি তখন বললাম তুমি যদি আমাকে মানো, আমাকে বিশ্বাস করো,
তাহলে আমি যা করতে বলবো তা করতে পারবা, আমার কথা শুনবা? বলে হ্যাঁ শুনবো না কেন, অবশ্যই আপনার কথা শুনবো, আপনি বলেন। আমি বললাম রাত্রি চলো আমি তোমাকে আজকে বিয়ে করব। ও বলে সেটা কীভাবে সম্ভব, আমার আপু এটা কখনো মানবে? আমি বললাম তুমি না বলছো তুমি আমার কথা শুনবা, আমার কথা মানবা, তোমার আপু মানলো কি মানলো না এত তো কারো কোনো কিছু যায় আসে না, আমি তোমাকে বিয়ে করব এটাই ফাইনাল। ও তখন বলতেছে আপনি এটা কি মানে বুঝে শুনে বলতেছেন? আমি বলি হ্যাঁ। ও বলে তাহলে কালকে? আমি বললাম না কালকে না, আজকেই। তোমার কাছে তোমার জন্ম নিবন্ধনের পেপার আছে না? বলে আছে। আমরা এটা লাও। জন্ম নিবন্ধনের পেপার নিয়ে আমি জোনাকিকে বলছি ঠিক আছে আমি ভেবে নষ্ট করাতে নিয়ে যাচ্ছি, ডাক্তারের কাছে দেখাবো, এরপরে ভেবে নষ্ট করবো। এই কথা বলে আমি জোনাকির কাছ থেকে রাত্রিকে নিয়ে গেছি, কিন্তু রাত্রিকে নিয়ে গিয়ে আমি রাত্রিকে ওখানে বিয়ে করে ফেলি। আমাদের নারায়ণগঞ্জের ওখানে বিয়ে করি এবং বিয়ে করার পরে আমি ইনস্টেল হচ্ছে ঢাকাতে আমার এক বড় ভাই সহযোগিতা একটা ফ্ল্যাট ভাড়া করে ফেলে, আগে এটা আমি করে রাখি। বিয়ে করে আমি সরাসরি রাত্রিকে ওই ফ্ল্যাটে নিয়ে উঠাই এবং তার কাছ থেকে সমস্ত রকমের মোবাইল ফোন টোন সব কিছু আমি চিজ করে ফেলি। মোবাইল ফোনগুলো নিয়ে যাই। মোবাইল ফোন করে নিয়ে যাওয়ার পরে সেখানে তাকে আমি রাখি, একরকম আটকায় রাখি, জিম্মি করে রাখি। জোনাকি আমাকে বারবার বলতেছে রাত্রি কোথায়? আমি বললাম জানি না। ওর বাবা মা রাত্রিরই খুঁজতেছে, জোনাকিও রাত্রি খুঁজতে, কিন্তু জোনাকি বুঝে গেছে যে রাত্রিকে আমি রাখছি, আমি আটকায় রাখছি, এটা কিন্তু বুঝছে। বুঝার পরেও ওর বাবা মা খুঁজতেছে, ওর বাবা মাকে ও যতটুকু পারতেছে সফট করতেছে, কেমনি কেমনি ও বুঝাইতেছে ওর বাবা মাকে, এটা কিন্তু আমি জানি না ওর বাপ মাকে ও কী বোঝাচ্ছে বা কি। এই ঘটনার মাঝখানে হঠাৎ করে আমার বাবা স্ট্রোক করে। বাবা স্ট্রোক করার পরে আমি বাবাকে নিয়ে তখন দৌড়াদৌড়ি। 1 মাসের মতো আমার বাবা হসপিটালে থাকে এবং 1 মাস পর আমার বাবা হসপিটালে মারা যায়, আব্বু মারা যায়। ওই সময় পর্যন্ত কিন্তু রাত্রি ওই বাসার মধ্যেই আছে। আমি বাসার বাড়িওয়ালাকে সব কিছু বলে রাখছি, তারা খাবার দাবার দিচ্ছে, সব কিছু ওরে করতেছে, আমিও মাঝে মাঝে যাচ্ছি, কিন্তু ওর ওই রাত্রির ঠিকানাটা জোনাকি কিন্তু জানে না। আমি তো জোনাকিকে বলি না যে মূলত আমি রাত্রিকে কোথায় রাখছিলাম, কোন জায়গায় রাত্রি থাকে, ওই ঠিকানা আমি জোনাকিকে বলি নাই। আব্বু মারা যাওয়ার পরে আব্বুর লাশ দাফন করলাম, আব্বুর সব কিছু ঠিকঠাক মতো করলাম, করে আমি রাত্রির কাছে যাচ্ছি, জোনাকির কাছে আসতেছি। এরকম করে কাটতে কাটতে এক পর্যায়ে রাত্রির ঘরে আমার একটা পুত্র সন্তান হয়, আমার একটা ছেলে সন্তান হয়। এবং ছেলেটা হওয়ার পরে রাত্রি তখন পর্যন্ত ওই ঢাকার ওই ফ্ল্যাটেই আছে জোনাকির সাথে, কিন্তু জোনাকির কোনো বাচ্চাও কনসেপ্ট করে না, জোনাকির কিছু হয় নাই। এরকম করতে করতে জোনাকি তখন বুঝে গেছে যে রাত্রির কাছে আমি যাচ্ছি, রাত্রির বাবু হয়েছে, এটাও বুঝছে, কারণ আমি রাত্রির বাচ্চার ছবি উঠেছি, ছবি উঠে আমি ফোনে দেখতেছি, জুম করতেছি, এবং বাচ্চার একটা ছবি আমি আমার অয়েল পেপারও দিয়ে রাখছি। এই জিনিসগুলো জোনাকি দেখছে, তখন সে বুঝে গেছে যে বাচ্চা আমি দুনিয়াতে নিয়ে আসছি। জোনাকি তখন আমাকে বলতেছে আমাকে ছেড়ে দাও, আমাকে তালাক করে দাও। আমি তখন বললাম তোমাকে কেন তালাক করবো, তোমাকে তালাক করা তো আমার প্রশ্নই আসে না। ও তখন আমাকে খুব ঝামেলা করতেছে, এটা তুমি কাজটা ঠিক করো নাই, খুব ঝামেলা করতেছে। আমি কিছু ঝামেলা মানি না। তখন আমার ব্যবসা বাণিজ্য কোনো কিছুর প্রতি কোনো মনোযোগ নাই, কিন্তু বাবা তো মারা গেল একেবারে। বাবা মারা যাওয়ার পরে দোকানটা একেবারে ওই সময় একদম নিঃস্ব হয়ে গেছে, দোকানটা একেবারেই অচল হয়ে যাওয়ার মতো অবস্থা। দোকানে যে কর্মচারীগুলো আছে তারাই দোকান চালাচ্ছে, আমি দোকানে যাইও না। জোনাকি আমাকে বলে তুমি দোকানে যাও না কেন? আমরা যাবো না দোকানে গিয়ে আমি কী করবো? দোকানে তো আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এমন করতে করতে একটা পর্যায়ে ও তখন দোকানে যাওয়া শুরু করছে জোনাকি। এবার ও দোকানে যাচ্ছে, দোকানের হিসাব নিচ্ছে, দোকানের কর্মচারীদের বেতন দিচ্ছে, এবং যাবতীয় যত যাই কিছু আছে সব কিছু জোনাকি দোকানে করতেছে। স্টাফদের বেতন দেওয়া থেকে শুরু করে স্টাফের টেক কেয়ার করা, এরপরে দোকানকে প্রমোট করা থেকে শুরু করে সব ও করতেছে। আমি আর দোকানে যাচ্ছি না, এবং আমার ব্যাংকে টাকা আছে, আমি ব্যাংকে টাকা খরচ করতেছি, রাত্রির সাথে ঘুরতেছি, আমার বাবুরে আদর যত্ন করতেছি, ও হয়ে চলতেছি। জোনাকি তখন পরিপূর্ণভাবে দোকানের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ওই দোকান চালাইতেছে, দোকানও চলতেছে, সব কিছু দোকানের মধ্যে করতেছে। এরকম করে প্রায় 3টা মাসের মতো কেটে যায়। এই 3টা মাস আমি সম্পূর্ণভাবে বাসায় ছিলাম, রাত্রির কাছে ছিলাম, রাত্রির বাবুর কাছে ছিলাম। এই 3টা মাস পরে দেখেন আমার দোকানে 4টা কর্মচারী ছিল, 4টা ছেলে ছিল, এবং এরই মাঝে একটা ছেলের বাড়ি কুমিল্লাতেও ছিল। 4টা ছেলের মাঝে একটা ছেলে আমাকে কোনোদিনও বলে নাই যে আমার বউ দোকান খালি করে ফেলতেছে। আমার এত বড় দোকান, আমি কিন্তু কখনোই দোকানে যাইতাম না। সামনের ডিসপ্লেতে কিছু মাল ছিল, আর পিছনের যত মাল ছিল সবও বিক্রি করে দিয়েছে জোনাকি। কম করে হইলেও প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার মাল আমার দোকানে ছিল, সব বিক্রি করে ফেলছে। আমি কিচ্ছু জানি না, শুধু সামনের ডিসপ্লের মালগুলো রেখে একটা সময় হঠাৎ করে পুরোটা দোকানেও, ওই জায়গাটা তো আর আমাদের ছিল না, জায়গাটা আমার ভাড়াই ছিল, দোকানটা আমার ছিল, একদম পুরো দোকান খালি করে ফেলছে। ও আর দোকানে যায় না। দেখেন কর্মচারীগুলো কতটা হারামি ছিল। একটা বারের জন্য সবার আমার কাছে, আমার ফোন নাম্বার সবার কাছে ছিল, কেউ আমাকে একবার ফোন করে বলে নাই যে ম্যাডাম দোকান বিক্রি করে দিতেছে বা দোকানের মাল বিক্রি করে দিতেছে। তখন দোকানে 3-4 দিন যায় না। একদিন আমি দোকানের সামনে গেলাম, এই পর্যন্ত দোকানের সামনে একবারের জন্য যাইনি।
গিয়ে দেখতেছি দোকান তালা মারা। সবাই আমার দেখে বলছে, আরে ভাই আপনি কই গেলেন, আপনার কী হয়েছে, আপনাকে দোকানে দেখি দেখি না, দোকান যে তালা মারা। পরে ওর কাছ থেকে আমি দোকানের চাবি চাই, দোকানে চাবি দাও, ও দেয় না, দোকানের চাবি চাই দেয় না। পরে ওর কাছ থেকে আমি জোর করে চাবি নিয়ে আমি এসে দোকানে তালা ভাঙছি। তালা ভেঙে দোকানের ভিতরে ঢুকে দেখি দোকানে একটা মালও নাই। যেখানে 40-45 লাখ, প্রায় 50 লাখ টাকার উপরে মাল ছিল আমার, সেখানে একটা মালও দোকানে নেই। মানে পুরো দোকানটাই খালি। দূরে বাসায় আসছি, বাসায় আসার পরে দেখেছি ও বাসায় নেই। মারে বললাম, মা কই গেছে? বললাম আমি তো বলতে পারি না কই গেছে। ওর বাবা মায়ের কাছে গেলাম, ও কই গেছে? না, ওরে পাওয়া যাচ্ছে না, ওর বাপ মায়ের কাছেও নাই। তাহলে কোথায় চলে গেল? ওরা আমি আর পাইতেছি না। এইভাবে 3-4 দিন পরেই হঠাৎ করে আমার নামে মামলা করে দিছে। আমি ওকে না জানায়া, ওর এক ভরণ পোষণ না দিয়া, ওরে না জানায়া আমি দ্বিতীয় বিয়ে করে ফেলছি। মানে প্রথম বউকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করছি। এইভাবেই সে আমাকে নারী নির্যাতনের একটা মামলা দিছে। বিভিন্ন ধারার মামলা, অনেকগুলো মামলা সে দিয়ে দিছে। এবার যেহেতু তার কাছে মোটা অঙ্কের টাকা আছে, বুঝতেই পারতেছেন, তার কাছে তো টাকার অভাব নাই, মোটা অঙ্কের টাকা। তো সেই টাকা দিয়েও তখন পুলিশকে টাকা ঢুকে খাওয়াইয়া, এলাকার লোকজনকে টাকা ঢুকে খাওয়াইয়া আমার অবস্থা এরকম করছে যে আমাকে পুরো নারায়ণগঞ্জ ছাড়া করে দিছে। আমি নারায়ণগঞ্জ থেকে বাধ্য হয়ে চলে আসছি এখানে। ওইখান থেকে চলে এসে আমি তখন ঢাকাতে আমার বউ রাত্রি গেছে থাকতেছি। রাত্রিও তখন তার বোনকে গালাগালি করে, একটা বেয়াদব মেয়ে, কীভাবে এটা করতেছে, ও সব কিছু জানা শোনার পরেও কেন এগুলো করতেছে। ফোন নাম্বার সব বন্ধ, ওরে খুঁজেও পাওয়া যাচ্ছে না, ও কোথায় চলে গেছে। কিন্তু গোপনে গোপনে পুলিশের সাথে যোগাযোগ করতেছে, আমার পিছনে পুলিশ লাগিয়ে রাখছে। এবং আমি ঢাকার বাসায় লুকিয়ে আছি এটাও জানতো না। তখন কিন্তু আমার ব্যবসা বাণিজ্য পুরোপুরিভাবে বন্ধ। মানে ব্যবসা বাণিজ্য বলতে সবই বন্ধ। আমার যেই বছরের পর বছর ধরে আসা যে ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। আমার কাকার ব্যবসা কিন্তু চলতেছে, বাট আমি যে এত বিপদে আছি, এত সমস্যা আছে, কাকা কিন্তু এগুলো কোনো কিছুতে মাথা ঘামায় না। অথচ ছোটোবেলায় এরকম ছিল যে আমি নাকি না খাইলে কাকা খাইতো না। আমি যদি কান্না করতাম কাকা ঘুম থেকে উঠে যেত, কাকার বুকে আমি ঘুমাইতাম, খুব আদর করতাম আমাকে। অথচ সেই ভাতিজা এখন রাস্তার মধ্যে পাগলা কুত্তার মতো ঘুরতেছে, খেয়ে না খেয়ে। এতে কাকার কোনো কিছু যায় আসে না, তিনি কাউকে কোনো কিছু বলেও না। আমি কোথায় আছি না আছি এ বিষয় নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। সে তার মতো করে তার বউ বাচ্চা নিয়ে সে মোটামুটি অনেক ভালো আছে। দিব্য অনেক ভালো টাইম পাস করতেছে, অনেক ভালো করে চলতেছে। আমাকে নিয়ে চিন্তাভাবনা তার আর নাই। এমন করে অনেকগুলো দিন কেটে গেল এবং এরই মাঝে মামলা মোকদ্দমায় অবস্থাটা এরকম নয়, নারায়ণগঞ্জের দিকে ঢুকতেই পারি না। বড় বড় কর্মকর্তাদেরকে ধরে এমন অবস্থা করছে যে ওই এলাকাতে ঢুকে আমার জন্য বন্ধ হয়ে গেছে। আর আমি মনে মনে ওই 4টা মানুষরূপে অমানুষকে খুঁজতেছি, যারা আমার দোকানে থেকে আমার পক্ষ না নিয়ে আমার বউয়ের পক্ষ নিয়ে দোকানটাকে বিক্রি করে দিছে। অবশ্যই তাদেরকেও টাকা পয়সা দিছে, তাদের সাথে ও কোনো না কোনো একটা কন্ট্রাক্টে গেছে যে তোমাদেরকে এত টাকা দিব। আদারওয়াইজ তো আরও আমাকে ফোন করে জানাই দিত। তো আজ যেহেতু আমাকে জানায়নি, তার মানে তারা ওর আন্ডারে ছিল। কীভাবে তাদেরকে ও হাত করছে এটা ওই ভালো জানে। এরকম করে তাদেরকে হাত করে পুরোটা দোকানই তখন শেষ করে আমাকে তখন মামলা দিয়ে আমি রাস্তায় ঘুরতেছি। রাত্রেবেলায় বাড়িতে যাইতেছি, বাড়িতে গেলে আম্মা কান্নাকাটি করে জড়াই ধরে, কী হয়ে গেলো, ঘরে কোনো খাবার দাবার নাই ভাই, প্রচণ্ড রকমের অভাব। এত যে অভাব আমি আসলে বলে বোঝাতাম। আমার অ্যাকাউন্টে যা টাকা ছিল, অমুক নেতা তমুক নেতা, অমুক অফিসার তমুক অফিসারে টাকা দিয়ে মামলা ডিসমিস করার জন্য আমার প্রায় সমস্ত টাকাই শেষ। আমার অবশিষ্ট কোনো টাকাই আমার কাছে নাই। আমি আমার শ্বশুর শাশুড়ির কাছেও যেতে পারি না। আমি আমার শ্বশুরের কাছে একবার গেলাম, আমার হাকিম কাকার কাছে। ওইখানে যাওয়ার পরে আমার ওই দিন পুলিশে ধরে ফেলতো। আমি ওনার কাছে গেছি, কিন্তু আমি যে ওনার বাসায় গেছি এটা কীভাবে জানলো? রাতের বেলায় প্রায় রাত 11টার দিকে ওনার বাসায় গেছি। আমার কাছে মনে হয় আমি ওনার বাসায় গেছি, আমার যে শাশুড়ি ছিল হাকিম কাকার বউ, তিনি সম্ভবত পুলিশকে কল করে দিছে। এরকমটা হইলো আর কি। ওরাও সবাই জোনাকের পক্ষে, ওরা কেউ আমার পক্ষে নাই। আমার শ্বশুর শাশুড়ি বলেন বা কেউ আমার পক্ষে নাই। পরে মা পড়ে আছে নারায়ণগঞ্জে, আমি ঢাকাতে। মা অনেক অসুস্থ, বাবা মারা যাওয়ার পরে মা অনেক অসুস্থ। এবং নারায়ণগঞ্জে আমাদের যে বাড়িটা আছে ওই বাড়িতেও থাকা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। বাড়িটাও ভাঙচুর করতেছে প্রশাসনের লোকজন এসে, তারপরে এলাকার লোকজনেও এসে খুব সমস্যার ভিতরে পড়ে গেছে। লাস্টে আমি বাড়িটা পরিত্যক্ত হিসাবে ঘোষণা করলাম, আম্মাকে নিয়ে আসছি ওই বাড়ি থেকে আম্মাকে নিয়ে আসছি। পুলিশে তালা মেরে দিয়েছে, বাড়িঘর সব দখলে নিয়ে গেছে। আমি তখন আম্মারে নিয়ে ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে আসি তখন প্রায় 1 মাসের মতো কোনোভাবে আম্মার নিয়ে থাকলাম। আমার ওষুধ খরচ, এই খরচ ওই খরচ, অনেক টাকা, অনেক বেশি টাকার প্রয়োজন। এবং প্রতিটা আমার যে বেবি আছে, আমার যে ছেলে সন্তান হয়েছে, ওর পিছনে অনেক খরচ, আমার বউয়ের পিছনে খরচ। ভাই তখন আমি আর কুলে উঠতে পারতেছি না। আমি জানি না এই কথা কেউ বিশ্বাস করবে কিনা। আমি হানিফ একজন শিল্পপতির ছেলে ছিলাম, নারায়ণগঞ্জের একজন বড় শিল্পপতির ছেলে হওয়ার পরেও আমি রাতের বেলায়, রাতের অন্ধকারে বিভিন্ন ভ্যান গাড়ি ড্রাইভারদের সাথে
ঠেলাগাড়ি ড্রাইভারদের সাথে কাজ করতাম, মানে ওদের সাথে কন্ট্রাক্টে কাজে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতাম। মানে এত পরিমাণের কষ্ট যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। এরকম করে সময়গুলো কাটতেছে, খুবই দুঃখ কষ্ট যন্ত্রণার ভিতরে আসছি, যেটা মানে মুখে বলার মতো কোনো ভাষা নাই। এমন করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। এরই মাঝে আমি কিন্তু জোনাকের কোনো সন্ধান পাইলাম না, ও কোথায় আছে না আছে। তবে কিছু মানুষের মাধ্যমে শুনেছিলাম ওনাকে ঢাকাতে কোন বড় মার্কেটে কসমেটিকের দোকান দিয়েছে, কোথায় দিয়েছে ওরা জানি না, কিন্তু একটা বড় কসমেটিকের দোকান দিছে এবং সে কসমেটিকের মাল সেল করে, বিভিন্ন মাল ইম্পোর্ট করে দেশের বাইরে থেকে, ওইগুলো এনে সে অনলাইনে এখানে ওইখানে বিক্রি করে। মোটামুটি সে খুব ভালো অবস্থানের মধ্যে আছে, খুব ভালো অবস্থান, আর দেখতে শুনতে যেহেতু ভালো ছিল, সুতরাং ওরা তো কখনো খারাপ থাকে না, ওদের চাহিদারও কোনো অভাব নাই। সেই জায়গা থেকে ও ঠিকই আছে, তার ব্যবসা বাণিজ্য করতেছে, সে তার মতো করে চলতেছে। আমি আমার মায়ের নিয়ে আমার বউরে নিয়ে কখনো খেয়ে না খেয়ে তখন দিন কাটাইতেছি। এরকম করতে করতে একটা পর্যায়ে মানে আমার বউ রাত্রে আমাকে বলতেছে, আচ্ছা বাবা মা তো শুধু জোনাকির না, বাবা মা তো আমারও। আমি বললাম হ্যাঁ। ও আমাকে বলে, আমার বাবা মাকে জোনাকি আবার কীভাবে হাতে নিয়ে নেবে, আমি তো বেঁচে আছি, আমি তো তাদের মেয়ে। আমি বললাম হ্যাঁ। ও বলে আমি একটা কাজ করবো, আমি আমার বাপ মায়ের কাছে যাব, আমি আমার বাবা মায়ের কাছে যাব এবং আমার বাবা মা কেন আমার পক্ষ না নিয়ে, আমার সাপোর্ট না নিয়ে, আমার বোনের সাপোর্ট নিয়ে তোমার উপরে এইভাবে অত্যাচার করতেছে, অবিচার করতেছে, আমি এর একটা উচিত মানে বিচার আমি করব। আমি আমার বাপ মায়ের কাছে যাব এবং তাদেরকে ধরবো, তারা কেন তোমার পক্ষ না নিয়ে, আমার পক্ষ না নিয়ে, আমার বোনের মতো একটা প্রতারকের পক্ষ নিয়ে তারা কেন এই ধরনের কাজ করতেছে, তারা কেন গিয়া উল্টা মামলা করতেছেন আমার বোনের নামে, তোমার উপরে যে টর্চার হয়েছে। আমার বাবা সারা জীবন তোমাদের বাড়িতে কাজ করতো, তোমাদের বাড়িতে কাজের লোক ছিল আমার বাবা, সেই জায়গা থেকে তুমি আমাকে বিয়ে করছো, আমার বোনকে বিয়ে করছো, কিন্তু তুমি অনেক ভালো কাজ করছো, সুতরাং কেন তারা তোমার উপর এটা করবে, এটা তো হতে পারে না, এবং এর একটা সঠিক বিচার আমি করব। এই বলে তখন আমার বউ রাত্রি তখন ওর বাপের বাড়িতে গেল। 3 দিন পর্যন্ত থাকলো, আমার সাথে ফোনে কথা হলো। ও বলে তুমি চিন্তা করো না, আমি মোটামুটি আব্বা আম্মাকে লাইনে নিয়ে আসতেছি এবং তাদেরকে আমি বুঝিয়ে শোনায়া আমি তাদেরকে খুব ভালো একটা পথে আনতেছি, তারা আমার বুঝ নেবে, আমার বুদ্ধি শুনবে, তারা আমার কথা মানবে, তুমি টেনশন করো না। আমাকে বুঝে, ও যেমনি বুঝে আমি এমনি বুঝি। এরকম করে 3 দিন থাকে, 3 দিন পর ও আবার আসে। আসার পরে এরকম করে ওর বাপ মায়ের সাথে আবার কথা বলে, কথা বলে আবার যায়, আবার আসে। এমন করে প্রায় মাসখানিক পরে ও হঠাৎ করে গিয়ে আর আসে না, মানে রাত্রি ওদের বাড়িতে গিয়ে আর আসে না। পরে আমি ওরা ফোন দিই, তুমি আসো না কেন? ও তখন আমার হঠাৎ করে বলতেছে, আমি গিয়ে কী করবো? তাই আমি বললাম, চুমা এটা কোন ধরনের কথা, তুমি কি তোমার বাপের বাড়িতে পড়ে থাকবা? তখন কিন্তু ভাই আমি লজ্জার বিষয়, মানে কি আর বলবো, আমি কিন্তু ওই সময় একটা গার্মেন্টসে চাকরি করি। লজ্জা তো কিছু না, কাজ তো কাজই, কিন্তু এরপর আমি তখন গার্মেন্টসে কাজ করি, গার্মেন্টসে চাকরি করি। তো দেন ও তখন আমার বলতেছে যে আর আসবে না। আমি বললাম, আসবো না কেন, মানে না আসার কারণটা কি? ও বলতেছে, আমি কি করবো, আমি যদি আমার বাপের বাড়িতে থাকি তাহলে তো তোমার জন্যই সুবিধা, তোমার জন্য সুবিধা না? আমি বললাম, কেন আমার জন্য কেমন সুবিধা হইলো? ও বলে, বারে আমাকে খরচ দেওয়া লাগতেছে না, আমার বাবুর খরচ দেওয়া লাগতেছে না, এখন তুমি যদি আমার খরচ না দাও, আমার বাবুর খরচ না দাও, এটা তোমার জন্য ভালো না? তোমার জন্য অনেক ভালো, তুমি বাইচা গেলা, আমাদের কোনো খরচ দেওয়া লাগতেছে না, মানে আমার খরচ দেওয়া লাগতেছে না, আমার মানে বাবুর খরচ দেওয়া লাগতেছে না। আমি বললাম যে এটা তুমি কী ধরনের কথা বলো রাত্রি, তোমার কথাবার্তা তো আমি সুবিধার মনে করতেছি না, বা এটা তুমি কী ধরনের কথাবার্তা বলো? আমি আমার বাচ্চার খরচ দিব, তোমার খরচ দিব, আমি খাইলে তোমরা খাবা, আমি না খাইলে তোমরা খাবা না, তোমরা তো আমার সাথেই থাকবা। ও বলে, না তুমি না খাইলে আমরা খাবো না, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না, এত কষ্ট সহ্য করার জন্য আমি তোমার সংসার করতেছি না, আমি পারবো না। তোমার বাসায় আমি কতদিন না খেয়ে আছি তার কি কোনো হিসাব আছে? কত রাত্রি আমি না খেয়ে আছি, পেটের মধ্যে বালিশ নিয়ে আমি ঘুমাইছি, এর হিসাব কি তুমি দিতে পারবা? আমি তখন বললাম, এইসবের জন্য তো তোমার বোন দায়ী, তোমার বোন দায়ী না, এইসবের জন্য তোমার বোন দায়ী, তোমার বোনই তো এইসব করছে। ও তখন আমাকে বলতেছে, আমার বোন করছে মানে? তুমি তোমার বোনকে ঠকাইছো। আমি বললাম, রাত্রি তুমি এটা কি বলতেছো যে আমি তোমার বোনকে ঠকাইছি? ও বলে, হ্যাঁ ঠকাইছো। আমার বোন তোমার কাছে কাবিনের টাকা পায় না? কয় লাখ টাকা কাবিন করছো মনে আছে? দিছো আমার বোনের কাবিনের টাকা? আমি বললাম, আমার লাখ টাকার ব্যবসা তোমার বোন খেয়ে নিয়ে চলে গেল, আমার দোকানের মাল বেচে গেল, তা তুমি আমারে বলতেছো যে তোমার বোনকে আমি কাবিনের টাকা দেওয়ার জন্য? ও আমাকে বলে, বারে আমার বোন কি কখনো ব্যবসা বাণিজ্য করছে? ওই কি ব্যবসা বুঝে? ওই তোমার দোকানে গিয়া বসছে, বসার পরে ব্যবসার মধ্যে সে মাইর খেয়েছে, তুমি তো দোকানে যাওই নাই। তুমি 3 মাস ধরে তোমার দোকানে তুমি যাও নাই কেন? তুমি 3 মাস ধরে তোমার দোকানে কেন গেলা না? আমার বোন যদি দোকান বিক্রি করবে তাহলে তো একদিনই দোকানটা বিক্রি করতে পারতো। ও কেন 3 মাস ধরে দোকান চালাইলো? ও আসলে মূলত 3 মাস ধরে চাচ্ছিল ব্যবসাটা ধরে রাখার জন্য, বাট ও পারতেছিল না। এই জন্য ও মানে ব্যবসা লস খাইছে, এই জন্য ব্যবসার ক্ষতি হয়েছে বা মাল নাই। আমি বললাম, বারে তাই বলি কি আমার দোকানে 1 পিস জামাও থাকবে না, একটা শাড়িও থাকবে না, মানে একটা ড্রেসও থাকবে না? ও আমাকে বলে, আমার বোন ব্যবসা বুঝে নাই, এই জন্য ব্যবসা মায়ের খেয়েছে বলে দোকান ফুটে গেছে।
সো এটা নিয়ে তুমি আমার বোনের উপর রাগ করতেছো কেন? মানে ওর তখন সুর পরিপূর্ণভাবে জোনাকির মতো, ওর বাবা মায়ের মতো। আমি তখন বুঝে গেলাম যে ও আর আমার পক্ষে নেই। আমি তখন বললাম যে রাত্রি, তুমি কি বলতেছো? তুমি কি এগুলো বুঝে শুনে বলতেছো? আমাকে বলছো আমি বুঝে শুনে বলতেছি। আমি তোমার কাছে যাচ্ছি না বিকজ আমি আর না খেয়ে থাকতে পারবো না। আমার পক্ষে আর না খেয়ে থাকা সম্ভব না। আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারবো না। আমি যেখানে সেখানে ভালো আছি, তুমি আমাকে এখানে থাকতে দাও। তাই আমি বললাম আমি আমার ছেলেরে দেখবো না। ও বলে দেখবা, যখন লাগে তখন এসে দেখে যাও, সমস্যা কি? তোমার মানা করছে কে? আমি বললাম আমি তোমার ছেলেরে দেখতে গেলে তো তোমার বোনের মামলা আমার উপরে আছে, পুলিশ তো আমাকে নিয়ে যাবে। ও বলে তাহলে সবই বুঝো, আর আমি যাবো কেমন করে? তুমি কি আমাকে গাড়ি ভাড়া পাঠাইতে পারবা? তুমি তো আমাকে আসার সময় গাড়ি ভাড়াও দিতে পারো না। আজকে কতদিন ধরে একটা ড্রেস পরে আছি, তোমার খেয়াল আছে? বাসায় চাউল আছে? আমি তখন চিন্তা করতাম, মানে চিন্তা করে ফোনটা কেটে দিলাম। কেটে দিয়ে ভাবতেছি যে কী রে, এসব কি, এসব কি, এসবের মানে কি? আমি ওর সাথে রাগ করে দীর্ঘ 2টা মাস যোগাযোগ করি নাই। এই 2টা মাসে ও আমার সাথে যোগাযোগ করে নাই। 2 মাস পরে আমি এমন একটা নিউজ পাই, যেটা পাওয়ার পরে মনে হয় আমার পায়ের নিচের মাটিটা সরে যায়। 2 মাস পরে আমি জানতে পারি আমার বউ রাত্রি ওর বাবা মায়ের পছন্দে আরেকটা বড় লোকের ছেলেকে বিয়ে করে, এবং আমার ছেলে সন্তানটা সহ। রাত্রি আমার নামে মামলা করে, জোনাকে আমার নামে মামলা করে, 2 বোনই আমার নামে মামলা করে। শেষ পর্যন্ত আমার মা একদিন কি আমার কাকার পায়ে ধরে কান্নাকাটি শুরু করে, যে তোর পায়ে ধরি ভাই, এই তুই তো আমার ছেলেটার অনেক আদর করছিস, যত্ন করছিস, তোর বউ আমার উপরে রাগ করছে, যদি পারো আমার ছেলেটারে বাঁচা, আমার ছেলের জীবনটা শেষ। চাচি আম্মা তখন অনেকটা ভালো হয়ে যায় হঠাৎ করে। এবার কাকা এসে আমার সাপোর্ট নেই। কাকা এসে সাপোর্ট আমাকে নিয়ে থানাতে যায়, গিয়ে কাকাও তখন মামলা দায়ের করে আমার পক্ষে। এবার এই মামলা দীর্ঘ 1 বৎসরের মতো ঘুরে। 1 বৎসর পরে আমি মামলা থেকে নিষ্পত্তি পাই, কিন্তু আমার দোকানও আমি পাই না। আমার মানে মামলা থেকে নিষ্পত্তি পেতেও প্রায় অনেক লক্ষ টাকার মতো খরচ হয়। এই সব টাকাই আমার কাকাতে। সমস্ত মামলা টামলা নিষ্পত্তি হওয়ার পরে আমি কাকার দোকানে বসি। কাকার দোকান চালাইতেছি, কাকার দোকান করতেছি, সারাক্ষণ কান্নাকাটি করি। কারোর সাথে তার কোনো সম্পর্ক নেই, কান্নাকাটি করে সময় কাটাই। এর মাঝে আমার আম্মা আমার চাচি আম্মার সাথে খুব ভালোভাবে মিশে যায়, অনেকভাবে ভালোভাবে মিশে যায়। এবং তারা তখন আমার চাচি আম্মার আমার চাচাতো যে বড় একটা বোন আছে, নাম মানে চাচাতো বোন বড় জনের নাম হচ্ছে পাপিয়া, তখন আমার মা এবং কাকি মিলে পাপিয়াকে আমাকে বিয়ে করানোর জন্য বলে। তো এটা তো আমার লাইফে 3য় বিয়ে হবে। আমার দুঃখের কথা আমি কাকিকে সব কিছু বলছি, কাকি সব জানে, এবং আপনাকে এখন যা বলছি সবই কাকি জানে। দেন এরপরে আমি আমার কাকা কাকি দুজনে মিলে, মানে আমার আসলে ইচ্ছে ছিল না জীবনে বিয়ে করা, সংসার করা, তারপরেও পারিবারিকভাবে আমার কাকাতো বোন পাপিয়াকে আমাকে বিয়ে করায়। আমি ওরে বিয়ে করি, এবং আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ঘরে একটা ছেলে একটা মেয়ে আছে, এবং কাকার ব্যবসা পরিপূর্ণভাবে আমিই দেখি। কাকার সমস্ত কিছু আমি দেখাশোনা করি, কাকার দোকানও আমি চালাই, কাকার ব্যবসা আমি দেখি, এবং এখন মোটামুটি ভালো আছি। আপন ভাই, এখনও গভীর রাতে বাসার ছাদে গিয়ে চোখটা বন্ধ করে চিন্তা করে আমার জীবনটা কেন এরকম হলো। আমি তো সোনার চামচ মুখে দিয়ে দুনিয়াতে আসছি, আমি কখনো অভাব অনটন দেখি নাই। অথচ কেন বেনগাড়িতে আমি রাতের অন্ধকারে বেনগাড়ি ঠেললাম, কেন রাতের অন্ধকারে আমি ঠেলা গাড়ি ঠেললাম, কেন আমি 1 বছরেরও বেশি সময় ধরে গার্মেন্টসে চাকরি করলাম, কেন আমার বাবার 3 তিল করে গড়া ব্যবসা প্রতিষ্ঠান ধূলিসাৎ হয়ে গেল। কেন হলো ভাই? সত্যি কি আমি অপরাধী ছিলাম? আজ আমার বিবেক আমাকে প্রশ্ন করে আমার অপরাধটা কোথায় ছিল। জানেন এই প্রশ্নের জবাব আপনার কাছে পাবো কিনা। এটা আমার ফোন নাম্বার, যদি পারেন আমার সাথে যোগাযোগ করেন। আমি নারায়ণগঞ্জে আছি এবং কাপড়ের ব্যবসা করি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। নারায়ণগঞ্জের ভাই মোহাম্মদ হানিফের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে গল্পটা শোনার জন্য। আমার মা একটা কথা বলে, গ্রামের মানুষ তো বলে কোদাল সবসময় বুকের দিকেই টানে। আপনি কোদাল দিয়ে যখন খুব মারবেন, টান দিবেন, এটা কিন্তু তার বুকের দিকেই টানবে। তেমনি রক্ত সবসময় রক্তের দিকেই টানবে।
হানিফ ভাই অনেক ভুল করছে তার জীবনে। সে আমাকে লিখলো যে আপন ভাই আমার ভুলটা কোথায় ছিল, দোষটা কোথায় ছিল। সম্পূর্ণ রকমের তার দোষ ছিল আমি বলবো। কারণ জোনাকিকে বিয়ে করার পরে যখন সে দেখছে যে জোনাকি এমন একটা অবস্থা করতেছে, তখনই জোনাকির বিষয়টা তাকে জানাই দেওয়া উচিত ছিল, পরিবারকে জানানো উচিত ছিল, এবং তখনই জোনাকির কাছ থেকে সেপারেট হওয়া দরকার ছিল। সেটা তো সে করেই নাই, এবং জোনাকির সাথে কন্টিনিউ করেছে। এবং জোনাকি নিজে ভালো থাকার জন্য রাত্রিকে ডেকে নিয়ে আসছে। তার বোঝা উচিত যে রাত্রি তখন এসএসসি পাশ করে ফেলছে, মানে যুবতী একটা মেয়ে। এখন জোনাকি রাত্রিকে অলরেডি কার পাশে শোয়াই দিছে দেখেন। জোনাকি যদি মধ্যে শুইতো, রাত্রি এক পাশে, হানিফ এক পাশে, তাহলে কিন্তু বিষয়টা মোটামুটি ছিল। কিন্তু জোনাকি গিয়ে করলো, সে এক পাশে গিয়ে শুইল, রাত্রিকে এবং হানিফকে এক পাশে শোয়াই দিল। তখনই হানিফ ভাইয়ের বোঝা উচিত ছিল যে আমার বউ আমাকে আমার শালির পেছনে লাগাই দিচ্ছে। এটাও সে বুঝলো না। প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে সে বোকামি করেছে, এবং তার বোকামির কারণেই হয়তো সে আজকে তার এই করুণ পরিণতি। এখন প্রশ্ন হচ্ছে, প্রিয় বন্ধু, হানিফ ভাই যে বোকামি করছে, আপনারা 1 ঘন্টা ধরে, 1 ঘন্টারও বেশি সময় ধরে হানিফ ভাইয়ের বোকামির গল্প শুনলেন। আপনি যদি আপনার জীবনে সেম বোকামি করে যান বা সেম বোকামির ক্ষেত্রে থেকে থাকেন, তো আপনি শিক্ষা নেন। যদি আপনি শিক্ষা নেন এই গল্প থেকে, তবে আমার গল্প বলা সার্থক আর আপনার গল্প শোনা সার্থক। প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ হানিফ ভাই এখন ভীষণ ভালো আছে। 1 সন্তান, 1 ছেলে 1 মেয়ে নিয়ে তার অনেক সুখী সংসার। শেষ মুহূর্তে তার কাকা তাকে একটা নতুন জীবন দিয়েছে, সেজন্য আমার তরফ থেকে তার কাকাকে অনেক বেশি থ্যাঙ্কস, অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আমাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি আপনার আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।